Assalamu alaikum everyone. Welcome to our first lecture, official lecture 1 of Critical Theories and Literary Criticism course ENG 4231. Today we will start Aristotle's Poetics. আজকে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সটা শুরু করব। আশা করি আপনারা মেসেঞ্জার গ্রুপে আজকের লেকচারের হ্যান্ডআউট স্লাইড পেয়ে গেছেন। আজকে আমরা যে পদ্ধতিতে সামনে এগোবো সেটা হচ্ছে আমরা প্রথমে আউটলাইনটা দেখব। আউটলাইনটা পড়ে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি। একই সাথে আমরা টেক্সটও পড়ব, একটা ওভারঅল পিকচার আমরা পাওয়ার চেষ্টা করব সার্বিক, এবং একই সাথে প্রয়োজন মতো আমরা ইনডেপথ টেক্সটে যাব। গুগল ক্লাসরুমে যদি আপনারা খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানে অলরেডি আপনাদের সবগুলো টেক্সটের পিডিএফ দিয়ে দেওয়া আছে, সবগুলো অ্যাভেলেবল। আপনাদেরকে অন্যরা আসতে আসতে পোয়েটিক্স কোন বইটা আমরা ফলো করব এটা একটু দেখিয়ে দিই আপনাদের। গুগল ক্লাসরুমে যদি যান তাহলে ওখানে দেখবেন অ্যারিস্টটলস পোয়েটিক্স, ওই ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেই ক্লাসের ম্যাটেরিয়ালের আন্ডারে আপনারা পাবেন অ্যারিস্টটলস পোয়েটিক্স। ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। দ্য পোয়েটিক্স অফ অ্যারিস্টটল। আমরা যে ট্রান্সলেশনটা পড়ব S.H. বুচার, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দ্য পোয়েটিক্স অফ অ্যারিস্টটল বাই অ্যারিস্টটল অবভিয়াসলি। কিন্তু আমরা মূল যে টেক্সট সেটা পড়তে পারছি না, আমরা পড়ব হচ্ছে তার ট্রান্সলেশন। A translation by S.H. Butcher. A translation by S.H. Butcher. এই বুচার ভদ্রলোক, তার ট্রান্সলেশনটা আমরা পড়তে যাচ্ছি। কেন? কারণ মূল যে টেক্সট, একদম অরিজিনাল যে টেক্সট, সেটা লেখা হচ্ছে এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজে। আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই বইটারই পুরাতন একটা এডিশন আছে। পুরাতন এডিশনটাতে মূল টেক্সটটা দেখতে কেমন তার একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? Yes, sir. অ্যারিস্টটলস পোয়েটিক্স, এগুলো কোনোটাই আমাদের পড়ার উপায় নাই। কিছু 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 অ্যালফাবেট আমরা চিনি, যেমন পাই আছে, আলফা আছে, থিটা আছে। এগুলো আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা জানি। ফিজিক্স ম্যাথের অঙ্ক করার সময় এই সিম্বল গুলো আমরা ইউজ করেছি, কিন্তু এখানে এটা একটা ল্যাঙ্গুয়েজেরই অ্যালফাবেট, এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা তো এটা পড়তে পারবো না, আমরা পড়বো হচ্ছে এটারই ট্রান্সলেশন, দ্য ট্রান্সলেশন ডান বাই S.H. বুচার। এই বইটারই একটু পলিশড ভার্সন হচ্ছে এই বইটা। এই বইটা যখন সুবিধা হচ্ছে আপনি ইজিলি ক্লিক করে আপনি বিভিন্ন ইয়েতে চলে যেতে পারবেন, টপিকে চলে যেতে পারবেন। আজকে আমাদের ফোকাস চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5। আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে কি বলার চেষ্টা করছেন অ্যারিস্টটল। ইন ডেপথে যাওয়ার আগে আমাদের অ্যারিস্টটলের পোয়েটিক্স সম্পর্কে কিছু আইডিয়া নেওয়াটা জরুরি। চলুন আমরা তাহলে শুরু করি। লেটস স্টার্ট। যদি কেউ স্ক্রিন দেখতে না পান, আপনাদের যদি কোনো ক্লাসমেট ক্লাসে ঢুকতে না পারেন, অবশ্যই আমাকে সাথে সাথে জানাবেন।
এখন আমরা কতজন আছি? 11 জন। 11 জন আমরা আছি। ওকে, আমি আরেকবার গ্রুপে ইনভিটেশন দিয়ে আমি আমার মূল লেকচার শুরু করছি। যদি কেউ লিংক দিয়ে ঢুকতে না পারে, আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন তারা যেন শুধু কোডটা দিয়ে ঢুকে। আজকের কোড হচ্ছে KIVQWSIVIA, শুধু ওই শেষের যে 10টা ডিজিট। আচ্ছা, অ্যারিস্টটলস পোয়েটিক্স চ্যাপ্টার্স 1 to 5। আমরা আজকে প্রথম 5টা চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটু আউটলাইনটা দেখি, কিভাবে আমরা আমাদের স্টাডিটা কন্ডাক্ট করছি আজকের লেকচারে। মূল আলোচনায় ঢোকার আগে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স সম্পর্কে কিছু প্রিলিমিনারি আইডিয়া নেই। নাম থেকেই বুঝতে পারছেন হু ইজ দ্য অথর অফ দিস essay. Aristotle has created this critical essay, Poetics. এক্স্যাক্টলি কত সালে এই টেক্সটটা লেখা হয়েছিল সেটা জানা যায়নি। The precise origins are not known. আমরা এক্স্যাক্টলি জানি না কত সালে এই টেক্সটটা লেখা হয়েছিল। আন্দাজ করা হয় মেবি কম্পোজড অ্যারাউন্ড 330 BC, যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার 330 বছর আগে। 330 খ্রিস্টপূর্ব 330 সাল, আনুমানিক 330 বিফোর ক্রাইস্ট, অনেক আগে। এখন হচ্ছে 2020 সাল। যদি 330ও হয় তাহলে 2020 যোগ 330 কত হয়? 2350। 2350 বছর আগে লেখা, অনেক আগে একটা ক্রিটিক্যাল প্রবন্ধ আমরা বলতে পারি। এই প্রবন্ধটা কিন্তু মোটেও ছোট না, বেশ বড়। 26 চ্যাপ্টার্স ইন টোটাল। আমরা সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়বো না, যেগুলো আমাদেরকে বেশি ডিটেইলসে পড়া দরকার ওগুলো আমরা ইনডেপথ যাব। কিছু কিছু চ্যাপ্টার আছে ওগুলো আমরা সারফেস লেভেলে শুধু টাচ করে যাব, কারণ সবগুলো যদি সমান গুরুত্ব দিয়ে আমরা পড়তে যাই তাহলে আমাদের টাইম অনুযায়ী আমরা সিলেবাস কভার করতে পারবো না। সেই জন্য কিছুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, বাকিটা হচ্ছে আপনারা নিজেরা নিজেদের সময় অনুযায়ী স্টাডি করার চেষ্টা করবেন। যদি কোনো রকম প্রবলেম হয় তখন তো আছেই, করব। তবে মূল কথা হচ্ছে আমরা জানার চেষ্টা করব, একটা ওভারঅল আইডিয়া আমরা যেন পাই। মনে রাখবেন, ক্রিটিক্যাল থিওরিজ এই কোর্সটা যথেষ্ট কঠিন, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোর্সেস ইন এন্টায়ার ক্যারিকুলাম। আপনাদের এই ক্যারিকুলামে যতগুলো কোর্স আছে এই কোর্সটা হচ্ছে সবচেয়ে কঠিন, কিন্তু আপনি ইজিলি এটা ট্যাকল দিতে পারবেন যদি আপনি কনসিস্টেন্ট রেগুলার থাকেন। রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করলে আপনার আর সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা কোথায় ছিলাম? অ্যারিস্টটলের পোয়েটিক্স এক্স্যাক্টলি কত সালে লেখা হয় তা আমাদের জানা নাই। আন্দাজ করা হয় যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার 330 বছর আগে এটা লেখা হয়েছিল। অ্যারিস্টটল এটা নিজে লিখে যান নাই। অ্যারিস্টটল ডিড নট রাইট ইট হিমসেলফ। তাহলে কে লিখলো? অ্যারিস্টটল বলেছেন, মুখে বলেছেন, এবং তার ছাত্ররা যারা স্টুডেন্টস তারা সেটা লিখে নিয়েছে। And it was preserved primarily through Aristotle's students' notes. অ্যারিস্টটলের যারা ছাত্র ছিলেন তাদের যে নোটস, সেই নোটস থেকে আমরা এই পোয়েটিক্স এর টেক্সটটা খুঁজে পাই। অ্যারিস্টটলের পোয়েটিক্স কোথায় প্রিজার্ভ ছিল? ইট ওয়াজ প্রিজার্ভ, সংরক্ষিত ছিল প্রাইমারিলি থ্রু হিজ স্টুডেন্টস নোটস। উনি বিভিন্ন সময় তার স্টুডেন্টদেরকে লেকচার দিতেন, সেই লেকচার থেকে স্টুডেন্টরা নোটস নিত, সেই নোটসটাই রিভাইজ করে পলিশড করে আমরা পোয়েটিক্স আকারে পড়ছি। এখন কথা হচ্ছে কেন আমরা পড়বো অ্যারিস্টটলের পোয়েটিক্স? এটা আমরা কেন পড়ছি, কেন আমরা পড়বো?
why should we study Aristotle's poetics? Aristotle's poetics, আমরা সেকেন্ড পয়েন্টে আসি। এই যে পোয়েটিক্স বইটা, আমরা বই বলছি, অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা এসে, 26 পার্টের একটা ক্রিটিক্যাল এসে। This essay, this text has been a central document in the study of aesthetics and literature for centuries. এই 2350 বছর, almost 2350 years, এত বছর ধরে পোয়েটিক্স হচ্ছে একটা সেন্ট্রাল ডকুমেন্ট, কেন্দ্রীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট ইন দ্য স্টাডি অফ অ্যাস্থেটিক্স অ্যান্ড লিটারেচার। অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব, সৌন্দর্য বিজ্ঞান যেটাকে বলে অ্যাস্থেটিক্স, এবং লিটারেচার স্পেশালি সাহিত্য। সাহিত্য নিয়ে যদি পড়াশোনা করতে চান, সাহিত্য নিয়ে যদি ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে চান, বিশ্লেষণ করতে চান, তাহলে অ্যারিস্টটলের পোয়েটিক্স স্টাডি করা ছাড়া বিকল্প নাই। 2350 বছরেরও বেশি সময় ধরে এই পোয়েটিক্স হচ্ছে one of the foundation of critical theories. পোয়েটিক্স হচ্ছে একটা সেন্ট্রাল ডকুমেন্ট, ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেন্ট্রাল, এবং এটার উপর ভিত্তি করে আরো অনেক থিওরি ইভলভ করেছে। আমরা যদি লিটারেচার স্টাডি করতে চাই, যদি আপনারা লিটারেচার স্টাডি করতে চান, তাহলে পোয়েটিক্স এর বিকল্প নাই। পোয়েটিক্স ইজ আ সেন্ট্রাল ডকুমেন্ট, আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। 2350 বছর ধরে এটা যারা স্কলার তারা এটাকে ফলো করে আসছেন, আপনি চাইলে এটাকে বাদ দিতে পারবেন না। এখন কথা হচ্ছে, পোয়েটিক্স নিয়ে সবাই সবসময় যে পজিটিভ কথা বলেছে তা কিন্তু না। পোয়েটিক্স হ্যাজ বিন বোথ প্রেজড অ্যান্ড ডিসপারেজড। অনেকেই আছে এটার প্রশংসা করেছেন, প্রেজড, প্রশংসা পেয়েছে, অনেক সময় ইট হ্যাজ বিন ডিসপারেজড, অনেকে এটাকে ক্রিটিসাইজ করেছেন, এটাকে সমালোচনাও করেছেন, আবার অনেকে প্রশংসাও করেছেন। তবে মূল কথা হচ্ছে, প্রশংসা করুক বা সমালোচনা করুক, প্রশংসা করলে তো ভালো, পড়তে হবে। যদি কেউ সমালোচনাও করে সেক্ষেত্রেও পড়তে হবে, কারণ এত বছর ধরে যখন পোয়েটিক্স টেক্সটটা টিকে আছে এবং এখন পর্যন্ত সব স্কলাররা এটাকে স্টাডি করছে, তার মানে এটাতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আমরা পাবো। একটা জিনিস যদি আমরা স্টাডি না করি, তাহলে কিন্তু বলতে পারবো না এটা ভালো না খারাপ। আগে কিন্তু আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না এটা ভালো অথবা খারাপ। আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে স্টাডি করতে হবে। এখন যেহেতু পোয়েটিক্স টেক্সটটা 2350 বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি স্কলার তারা এটাকে স্টাডি করছেন, তাহলে এটাকে আগে আমাদের স্টাডি করতে হবে। স্টাডি করে তারপর আপনি আপনার নিজস্ব মতামত দিতে পারেন যে এটা কি আমাদের ফলো করা উচিত নাকি উচিত না। So before deciding whether should we follow it or not, but at first we need to study it. আগে আমাদেরকে এটাকে স্টাডি করতে হবে। এখন আমরা যদি পোয়েটিক্সটাকে স্টাডি করতে চাই, when studying the poetics, তখন আমাদেরকে we need to take time, আমাদেরকে একটু সময় নিয়ে পড়তে হবে। কেন? কারণ শুধুমাত্র রিডিং পড়ে গেলে সবকিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। আপনি যদি শুধু রিডিং পড়েন, আমরা গল্প যেমন রিডিং পড়ি, আমরা যেমন খবরের কাগজ যেমন রিডিং পড়ি, সেরকম যদি আপনি রিডিং পড়েন পোয়েটিক্স, সব লেখা আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনি কিছুই বুঝবেন না। আপনাকে সময় নিয়ে ব্যাখ্যা করে পড়তে হবে, কারণ আমাদেরকে উই নিড টু ডিকোড ইটস ডেন্স টেক্সট। শুধুমাত্র রিড আউট করলে হবে না, আমাদের ওটাকে বিশ্লেষণ করতে হবে, কারণ প্রতিটা লাইনে লাইনে অনেকগুলো থিওরি একসাথে কম্প্যাক্ট, ডেন্সলি কম্প্যাক্ট টেক্সট। সেই জন্য শুধুমাত্র রিডিং পোয়েটিক্স ইজ নট এনাফ, আমাদেরকে সেটাকে কি করতে হবে? ডিকোড করতে হবে। ডিকোড, সেটার মর্ম উদ্ধার করতে হবে, পাঠ উদ্ধার করতে হবে। শুধু পাঠ করলে হবে না, পাঠ উদ্ধার করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কথা। তাহলে কি বললাম এখান থেকে, এই স্লাইড থেকে আমাদের কি আইডিয়া পেলাম? আমরা একদম ইন্ট্রোডাক্টরি আইডিয়া।
যে পোয়েটিক্স লেখা হয়েছিল আজকে থেকে 2350 বছরেরও আগে, অ্যারিস্টটল নিজে লিখে যান নাই, তার স্টুডেন্টরা তার লেকচার শুনে শুনে নোট করতো, সেই নোটগুলোই আমরা এখন পড়ছি লিটারেচার থিওরি হিসেবে। দিস ইজ আ সেন্ট্রাল ডকুমেন্ট ইন অ্যাস্থেটিক্স এন্ড লিটারেচার স্টাডিজ। সাহিত্য সমালোচনা, লিটারেরি ক্রিটিসিজম যদি করতে চাই তাহলে পোয়েটিক্স স্টাডি করতে হবে। সবাই যে পোয়েটিক্স এর পক্ষে তা না, কেউ এটার পক্ষে কথা বলেছেন, প্রশংসা করেছেন, কেউ আবার সমালোচনা করেছেন। তবে যাই হোক, প্রশংসা করতে পারেন, সমালোচনাও করতে পারেন, সবার আগে আপনাকে পড়তে হবে। ইউ নিড টু স্টাডি। লিটারেচারের স্টুডেন্ট মানেই আপনাকে পোয়েটিক্স পড়তে হবে। পোয়েটিক্স পড়া ছাড়া আপনার সাহিত্য শিক্ষা অসম্পূর্ণ। এখন আমরা শুধুমাত্র রিড আউট করলে হবে না, যেটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল এই স্লাইডে, যে নট অনলি রিডিং আউট ইজ নট ইনাফ, আপনাকে ডিকোড করতে হবে, আপনাকে পাঠোদ্ধার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ওকে, লেটস প্রসিড। আজকে টেক্সটে ঢোকার আগে একটা শব্দ সম্পর্কে আমাদের পরিচিত হওয়া জরুরি। ওকে, সাবরিনা খানম আছেন? Yes, sir. Assalamu alaikum, ভালো sir. আছেন? আপনি স্লাইডে জি স্যার। দেখেন একটা ওয়ার্ড লেখা আছে, পড়তে পারছেন? মিমেসিস। মাইমেসিস। Yes, sir. তার নিচে একটা Mimesis. ছবি আছে, দেখতে পাচ্ছেন? Sir. আমরা এই মাইম সম্পর্কে তো অনেকেই জানি। মাইম আর্টিস্ট, তারা অঙ্গভঙ্গি করে বিভিন্ন রকম মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। তারা মুখে কথা বলে না, কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন রকম সিচুয়েশন আমাদের সামনে উপস্থাপন করে। এই মাইম শব্দটা এসেছে Yes. এই মাইমেসিস শব্দটা থেকে, MIMESIS। মাইমেসিস এই শব্দটা আমাদেরকে আগে জানতে হবে। আজকের লেকচার শুরু করার আগে এই শব্দটা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। মাইমেসিস কি? ওকে সাবরিনা, আপনি ফার্স্ট পয়েন্ট যেটা আছে আমি হাইলাইট করছি, এই হাইলাইট করা অংশটুকু একটু পড়বেন কাইন্ডলি। Yes, sir. Mimesis is the act of creating an idea or ideas that someone will associate with past experience through artistic representation in someone's mind. থ্যাংক ইউ। মাইমেসিস কি? মাইমেসিস হচ্ছে দ্য অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আইডিয়া অর আইডিয়াস। আমরা একটা আইডিয়া ক্রিয়েট করব, একটা ধারণা, একটা বা একাধিক, একের অধিক একটা ধারণা আমরা তৈরি করব। আমরা ধারণাটা যখন তৈরি করব, এমন কোনো ধারণা তৈরি করব না যে সেটা কেউ রিলেট করতে পারবে না। ওটা সবার জীবনের অংশ হতে হবে, ইউনিভার্সাল হতে হবে, যাতে একদম উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই যেন সেটাকে বুঝতে পারে, তারা যাতে তাদের অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতার সাথে সেটাকে মিলিয়ে নিতে পারে। মাইমেসিস হচ্ছে একটা কার্যক্রম, ধারণা তৈরির পদ্ধতি, an act of creating an idea that someone will associate with past experience। সেটা যে কেউ হতে পারে, তার অতীতের অভিজ্ঞতার সাথে, পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে তার একটা সংযোগ থাকবে। মানে আমি এমন একটা ধারণা একজনকে দিব যে সেই ধারণা অলরেডি সে একবার পেয়েছে তার জীবনে, তার অভিজ্ঞতার আলোকে ওই বিষয় সম্পর্কে তার ধারণা আছে। এখন আমরা এই যে ধারণাটা তৈরি করব, এটা কিভাবে তৈরি করব? হোয়াট শুড বি দ্য প্রসিডিওর? আমরা সেটাকে কিভাবে তৈরি করব? ধারণাটা যে মানুষকে দেব, সেটা কিভাবে দেব? থ্রু আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, শিল্প শিল্প শৈল্পিক রিপ্রেজেন্টেশন, শিল্পকর্মের মাধ্যমে আমরা মানুষকে ধারণা দেব। আর্ট, সেই আর্টটা কেমন হতে পারে? সেই আর্টটা মুখে মুখে হতে পারে, ছবি এঁকে হতে পারে, নেচে হতে পারে, গান গেয়ে হতে পারে, নাটকের মাধ্যমে হতে পারে। তবে সেই রিপ্রেজেন্টেশনটা হতে হবে শৈল্পিক, আর্টিস্টিক, যাতে মানুষের ভালো লাগে
এখানে শৈল্পিক বলতে, আর্টিস্টিক বলতে আমরা বুঝছি যাতে যে সেইটা দেখবে সে যেন ভালো বোধ করে, সে যেন খুশি হয়। ইট শুড বি এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে মাইমেসিস হচ্ছে ধারণা তৈরি করার একটা পদ্ধতি। মানুষকে আমরা ধারণা দেব, যে কাউকে আমরা ধারণা দেব, উই উইল ট্রাই টু গিভ দেম আইডিয়াস। একটা আইডিয়া হতে পারে, দুইটা আইডিয়া হতে পারে, কিন্তু আমরা অন্যকে ধারণা দেব, আইডিয়া দেব, এমন একটা আইডিয়া দেব যেটা সে অলরেডি তার জীবনে এক্সপিরিয়েন্স করেছে, সেই অভিজ্ঞতা তার জীবনে আছে। সেটা কেমন হতে পারে? আমরা সবাই জীবনে আইসক্রিম খেয়েছি, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সে আমরা মোটামুটি সবাই আইসক্রিম খেয়েছি। এখন একজন মাইম আর্টিস্ট যদি আপনার সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার অঙ্গভঙ্গি করে, যদিও তার হাতে আইসক্রিম নাই কিন্তু সে অঙ্গভঙ্গি করছে, তার মানে আপনি বুঝতে পারবেন সে আইসক্রিম খাচ্ছে, সে কলা ছিলছে। আপনি দেখেই তার হাতে কলা নাই কিন্তু সে হাত দিয়ে বুঝাবে সে কলা ছিলছে। মাইম আর্টিস্ট যারা মূকাভিনয় করে, ওই যে সাদা কালো এরকম চক্কর চক্কর জামা পরে মুখ ভর্তি সাদা কালো দাগ থাকে, আপনার সামনে দাঁড়িয়ে সে কথা বলবে না, সে কলা ছিলবে। যদিও তার হাতে কলা নেই কিন্তু আপনি বুঝবেন সে কলা ছিলছে। কেন? কারণ সে আপনাকে এমন একটা ধারণা দিচ্ছে যেটা অলরেডি আপনার জীবনে ঘটেছে একাধিকবার। আপনি বাসে ঝুলে ঝুলে যাচ্ছেন, এটা কিন্তু মাইম আর্টিস্টরা সেটা আপনাকে অনুকরণ করে দেখাতে পারে। তাহলে মাইমেসিস কি? এই যে মাইম আর্টিস্টরা যে করে, এটা কি বলে মাইমেসিস? মাইমেসিসটা কি? দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ক্রিয়েটিং অ্যান আইডিয়া, একটা ধারণা তৈরির পদ্ধতি দ্যাট সামওয়ান উইল অ্যাসোসিয়েট উইথ পাস্ট এক্সপিরিয়েন্স। তারা সেটা বুঝতে পারবে কারণ তাদের জীবনে অলরেডি সেটা ঘটেছে। এখন সেই ধারণাটা সে কিভাবে দেবে? থ্রু আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন। তার যে প্রকাশটা, শৈল্পিক প্রকাশ হতে হবে। ধারণাটা সে ট্রান্সফার করবে, বিতরণ করবে শৈল্পিক প্রকাশের মাধ্যমে, এবং আলটিমেটলি সেটা কোথায় হবে? ইন সামওয়ানস মাইন্ড। খুবই ইম্পর্টেন্ট। মাইমেসিস উইল বি হ্যাপেনিং ইন সামওয়ানস মাইন্ড। এই যে আমি ধারণা দিচ্ছি, এটা আলটিমেটলি একজনের, যাকে উদ্দেশ্য করে আমি এই শৈল্পিক উপস্থাপনা করছি, আর্টিস্টিক রিপ্রেজেন্ট করছি, তার মনের ভেতরে কিন্তু অর্থটা ঢুকবে। এই যে প্রক্রিয়া, এটাকেই বলে হচ্ছে মাইমেসিস। মাইম আর্টিস্টরা তারা অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন ধারণা আমাদেরকে দেয়। সেই ধারণাগুলো কেন আমরা বুঝতে পারি, আমরা রিলেট করতে পারি? কারণ আমরা অলরেডি সেগুলো এক্সপিরিয়েন্স করেছি। এবং সেই অঙ্গভঙ্গিগুলো হতে হবে আর্টিস্টিক, শৈল্পিক উপস্থাপনা ইন সামওয়ানস মাইন্ড। এবং আমরা যারা দর্শক, অডিয়েন্স, আমাদের মনের মধ্যে ছবি ফুটে উঠবে। মাইম আর্টিস্ট সে কিন্তু সব দেখাচ্ছে না, কিন্তু আমাদের মন কিন্তু দেখে নিচ্ছে। সে কলা ছিলছে, যদিও তার হাতে কলা নাই, কিন্তু আমার মন বলছে ওখানে কলা আছে। সে ব্রিফকেস ধরে দাঁড়িয়ে আছে, যদিও সেখানে ব্রিফকেস নাই, আমরা বলবো ওখানে ব্রিফকেস আছে। এই যে মাইমেসিস, এই মাইমেসিসকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি, ইট ক্যান বি রাফলি ট্রান্সলেটেবল অ্যাজ ইমিটেশন, অনুকরণ, অনুকরণ করা, অনুকরণ করা। মাইমেসিস ইন পোয়েট্রি। এখন কথা হচ্ছে, আমরা এতক্ষণ তো বললাম সেই পারফরমেন্স আর্ট, যারা মাইম আর্টিস্ট, যারা মূকাভিনয় করে, শিল্পী, তাদের কথা বলছি। এখানে ছবিটা অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এই যে পাশে এই মাইম আর্টিস্ট, সে তার দুই আঙ্গুল দিয়ে ধরে আছে, এটা হচ্ছে ক্যামেরার সিম্বল। যদিও সেখানে ক্যামেরা নেই, আমরা ধরবো যে এখানে ক্যামেরা বোঝাচ্ছে। তার মানে সে, দিস আর্টিস্ট ইজ ক্রিয়েটিং অ্যান আইডিয়া অফ ক্যামেরা। কিভাবে বুঝলাম? কারণ এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্সে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। তার এই যে দুই হাতের আঙ্গুল দিয়ে, চারটা আঙ্গুল দিয়ে সে আর্টিস্টিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সে ক্যামেরাটা দেখাচ্ছে, ছবিটা ফুটে উঠছে আমার মনে, অডিয়েন্সের মাইন্ডে। এখন আমরা আসি লিটারেচারে, সাহিত্যে। মাইমেসিস ইন পোয়েট্রি, কবিতায় মাইমেসিস, অনুকরণ, ইমিটেশন। মাইমেসিসকে আমরা আপাতত অনুকরণ বলি। অনুকরণ করা, নকল করা, অনুকরণ করা, নকল করা। Mimesis in poetry is the act of telling stories
that are set in the real world. কবিতায় আমরা যখন অনুকরণ করি তখন আমরা কি করি? যখন আমরা কবিতায় মাইমেসিস অ্যাপ্লাই করি তখন এটা কি? দিস ইজ দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ। এটা হচ্ছে গল্প বলার একটা প্রক্রিয়া, গল্প বলার একটা প্রক্রিয়া দ্যাট আর সেট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। কবিতার মাধ্যমে আমরা এমন একটা কিছু বলছি যেটা বর্তমানে ঘটতে পারে, হুবহু সেটা হয়তো ঘটে নাই, কিন্তু বর্তমানের ঘটনার আলোকে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস উই রিটেল আ স্টোরি। সেই গল্পটা শুনতে শুনতে আমরা রিলেট করতে পারি। কেন? কারণ আমাদের জীবনে এগুলো ঘটেছে। মাইমেসিস ইন পোয়েট্রিটা তাহলে কি? টেলিং স্টোরি, গল্প বলা, দ্যাট আর সেট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এই বাস্তব জীবন অবলম্বনে গল্প বলা, বাস্তব জীবন অবলম্বনে গল্প বলার পদ্ধতি, বাস্তব জীবনকে অনুকরণ করে, বাস্তব জীবনকে নকল করে আমরা গল্প বলি। সেই যে গল্প বলার আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, এটা কি আমরা বলি কবিতা, পোয়েট্রি। এটা কে বলছে? আমি বলছি না, এটা বলছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল সেই প্রাচীন গ্রিক ভাষায় লেকচার দিয়েছেন, তার স্টুডেন্টরা নোট করেছে, তারপর সেটা একসময় বই আকারে আসলো। তখন S.H. বুচার, এই ভদ্রলোক আমাদের জন্য ইংরেজিতে ট্রান্সলেশন করলেন। সেই S.H. বুচারের যে এসে, সেই এসে থেকেই একটা সামারি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। অ্যারিস্টটল কি বলছেন? কবিতায় আমরা যখন মাইমেসিস ইউজ করি তখন সেটা বাস্তব জীবনকে অনুকরণ করে, নকল করে একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করে। দ্য ইভেন্টস ইন দ্য স্টোরি, একটা গল্পের যে ঘটনাগুলো, দ্য ইভেন্টস ইন দ্য স্টোরি নিড নট হ্যাভ টেকেন প্লেস। এমন তো না যে কবিতায় যে গল্পটা বলা হবে সেটা সত্যি হতে হবে। 100% সত্যি সেটা নাও হতে পারে। আমরা গল্প বলি, গল্প পড়ি, গল্প শুনি, সবসময় কিন্তু সেটা 100% সত্যি ঘটনা না। অনেক সময় দেখা যায় সেটা বানানো, ফ্যাব্রিকেটেড, বানোয়াট গল্প। কিন্তু তারপরেও আমরা শুনি, কারণ আমাদের শুনতে ভালো লাগে। The telling of the story will help the listener or viewer to imagine the event taking place in the real world. আমরা যখন গল্পটা শুনি তখন আমরা কল্পনা করি যে বাস্তবে কেমন হতে পারে। গল্প শুনে শুনে আমরা কল্পনা করি। যখন আমরা গল্প শুনি, কবিতার মাধ্যমে যখন আমরা গল্প শুনি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটা জিনিস মাথায় রাখেন, কবিতা বলতে অ্যারিস্টটল বোঝাতে চাচ্ছেন যে এখানে একটা গল্প থাকতে হবে। কাগজ কলম থাকলে লিখে রাখেন, পোয়েট্রি মিনস ইট শুড কন্টেইন আ স্টোরি। এটাতে একটা গল্প থাকতে হবে। এই গল্প যে সত্যি হতে হবে, একদম 100% ট্রু হতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নাই। ইট উইল ইমিটেট দ্য রিয়েল ওয়ার্ল্ড। এটা বাস্তব জীবনকে নকল করবে, অনুকরণ করবে, এবং এটার উপর ভিত্তি করে আমরা কল্পনা করব। আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে বাস্তবতা এমন হতে পারে, রিয়েল ওয়ার্ল্ড এমন। গল্প শুনে আমি কল্পনা করব, গল্প শুনে আমি একটা আইডিয়া নিব। এই পার্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। মাইমেসিস, অনুকরণ, নকল করা, মিমিক্রি করা। এখন দেখবেন ওই অনেক কমেডি অনুষ্ঠান হয়, সেখানে কমেডিয়ানরা বড় বড় স্টার, সেলিব্রিটিদের মিমিক্রি করে, নকল করে। মাইমেসিস মানে হচ্ছে ওই যে মিমিক্রি, ইমিটেশন, নকল করা, অনুকরণ করা। তাহলে এই স্লাইড থেকে আমরা একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করি। অ্যারিস্টটল কি বলার চেষ্টা করছেন? অ্যারিস্টটল বলার চেষ্টা করছেন যে কবিতা মানেই হচ্ছে বাস্তব জীবনের অনুকরণ। কবিতা আমাদেরকে একটা গল্প শোনাবে, সেই গল্পটা বাস্তব জীবনের অনুকরণে, এবং সেটা শুনে আমরা বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। এই হচ্ছে আমাদের এই স্লাইডের বিষয়বস্তু। আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যারিস্টটল যখন লিখছেন তার পোয়েটিক্স, মানে অ্যারিস্টটল তো আসলে বলেছেন, তার স্টুডেন্টরা লিখেছে। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে বলছেন, শুরুতেই উনি একটা আউটলাইন দিচ্ছেন। আমরা যদি টেক্সটটা একটু পড়ি কষ্ট করে, মূল বইটার স্ক্যান কপি হচ্ছে এটা।
এটা হচ্ছে মূল বইটার স্ক্যান্ড কপি। এটা অনেকের পড়তে সমস্যা হতে পারে, এই জন্য আপনাদের সুবিধার জন্য একটু বেটার অপশন আছে, এই যে সুন্দর করে টাইপ করা, এই যে এই বইটারই এই বইটারই এই বইটারই একটু চমৎকার মানে সুন্দর ভার্সন হচ্ছে এটা। আপনার যেটা সুবিধা এটা পড়তে পারেন। এটা হচ্ছে অরিজিনাল বুক স্ক্যান কপি। অ্যারিস্টটলস পোয়েটিক্স আমরা একদম শুরু থেকে পড়ি। আমরা প্রথমে কিছুক্ষণ আমরা উনার অরিজিনাল টেক্সট, এটা হচ্ছে এটা হচ্ছে তার জবানে, এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ। আমরা তো এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ জানি না। এটা S.H. বুচার ভদ্রলোক উনি ট্রান্সলেট করেছেন। এটা আমরা এখন এই ট্রান্সলেটেড ভার্সনটা পড়বো। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আবিদা ভুইয়া মিম আছেন? জি স্যার। ওকে, একটু প্রথম প্যারাগ্রাফটা একটু পড়বেন কাইন্ডলি, আই প্রপোজ থেকে। জি স্যার। I propose to treat of poetry in itself and of its various kinds, nothing the essential quality of each, to inquire into the structure of the plot as requisite to a good poem, into the number and nature of the parts of which a poem is composed, and similarly into whatever else falls within the same inquiry. Following then the order of nature, let us begin with the principles which come first. ওকে, থ্যাংক ইউ। দেখেন উনার লেখার স্টাইল, উনার বলার স্টাইলটা দেখেন। উনি কিন্তু অল্প কথায় উনি অনেক কিছু মেন করছেন। অল্প কথায় উনি অনেক কিছু মেন করছেন, এই জন্য শুধু যদি রিডিং পড়ে যান সব লেখা আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনি কিছুই বুঝবেন না। আমাদেরকে কি করতে হবে? রিডিং ইজ নট ইনাফ, উই নিড টু ডিকোড। আমাদেরকে ডিকোড করতে হবে, পাঠোদ্ধার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সেই বিশ্লেষণটা আমরা করছি আমাদের স্লাইডে। এখানে কি বলছে সেটারই আমরা ব্যাখ্যা এখানে নিচ্ছি। এই ফার্স্ট প্যারাগ্রাফে উনি একটা আউটলাইন দিচ্ছেন। অ্যারিস্টটল ইজ গিভিং আস অ্যান আউটলাইন, একটা আমাদের সামনে একটা কাঠামো দাঁড় করিয়ে দিচ্ছেন। নাম্বার 1, প্রথমে উনি বলছেন হি উইল বি টকিং অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি। এই যে পোয়েটিক্স, এই বিশাল রচনা ক্রিটিক্যাল এসে, এটাতে উনি কি করছেন, উদ্দেশ্যটা কি? ইন দিস ক্রিটিক্যাল এসে Aristotle is trying to give us idea about different kinds of poetry, কত ধরনের কবিতা আছে। In world literature, how many types of poetry are there? কত ধরনের কবিতা সেখানে আছে, different kinds of poetry, and the essential quality of each, এবং প্রতি প্রকারের ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি, কত ধরনের কবিতা বিদ্যমান এবং প্রতিটা ধরনের বৈশিষ্ট্য, ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে উনি এটা আলোচনা করবেন। তারপর দ্য স্ট্রাকচার নেসেসারি ফর এ গুড পোয়েম, এরপরে উনি বলবেন একটা ভালো কবিতার কাঠামো, স্ট্রাকচার কেমন হওয়া উচিত, একটা ভালো কবিতার গঠন, স্ট্রাকচার, কাঠামো কেমন হওয়া উচিত। আফটার দ্যাট he will be discussing the division method in which a poem is divided into parts. এই যে কবিতার বিভিন্ন অংশ, কবিতার শুরু, মাঝখান, শেষ, এই যে কবিতার বিভিন্ন অংশ থাকে না, একটা কবিতার বিভিন্ন পার্ট থাকে, কোন কোন মেথডের ভিত্তিতে, কোন চিন্তা ভাবনার ভিত্তিতে এটাকে ভাগ করা হয়। এই যে কবিতার বিভিন্ন ভাগ, এটাকে কোন মেথডের আন্ডারে এটাকে ভাগ করা হয়, দ্য ডিভিশন মেথড অফ এ পোয়েট। একটা কবিতার বিভিন্ন অংশ থাকে, এই যে একটা কবিতাকে আমরা ভাগ করছি বিভিন্ন অংশে, কোন ভিত্তিতে, কোন থিওরিতে আমরা সেটাকে ভাগ করছি, কোন মেথডে, সেটা নিয়ে উনি আলোচনা করবেন। ফাইনালি এনিথিং এলস দ্যাট, আর যদি কোনো প্রসঙ্গ আসে, মানে উনি ফার্স্ট প্যারাগ্রাফ, যেই একটু আগে আবিদা যে প্যারাগ্রাফটা পড়লেন, এই প্যারাগ্রাফটার আমরা একটা জিস্ট এখানে পাচ্ছি।
যে অ্যারিস্টটল এই বিষয়গুলো আলোচনা করবেন, কত ধরনের কবিতা আছে এবং প্রতিটা ধরনের বৈশিষ্ট্য, একটা ভালো কবিতার কাঠামো কেমন হওয়া উচিত, এবং একটা কবিতার কি কি ভাগ থাকে, কিসের ভিত্তিতে সেই ভাগগুলো করা হয়। তাহলে আমরা যদি এক লাইনে এই স্লাইডটাকে বলার চেষ্টা করি, তাহলে অ্যারিস্টটল উইল বি ডিসকাসিং দ্য টাইপস অফ পোয়েট্রি, স্ট্রাকচার অ্যান্ড ডিভিশন। একটা কবিতা কত প্রকারের হতে পারে, কবিতার কাঠামো এবং কবিতার বিভিন্ন অংশের বিভাগ, এই কথাটাই উনি বলতে চেয়েছেন তার এই প্যারাগ্রাফে। কিন্তু উনি তো এত সহজে বলেন না, উনি হচ্ছে একটু কমপ্লেক্স ওয়েতে বলেন। অ্যারিস্টটল উনি একজন পণ্ডিত মানুষ, তো পণ্ডিত মানুষটা কোনো কিছু সহজে বলে না, এটা হচ্ছে পণ্ডিত মানুষদের একটা সিগনেচার। লেটস মুভ অন। এরপর উনি আলোচনা করেছেন হোয়াট ইজ পোয়েট্রি, কবিতা কি। দেখবেন আপনি সাহিত্যের স্টুডেন্ট, আপনাকে মানুষজন জিজ্ঞেস করবে আচ্ছা কবিতার মানে কি, কবিতার সংজ্ঞা কি। এরপর অ্যারিস্টটল আমাদেরকে কবিতার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কবিতা মানে কি, হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ পোয়েট্রি। ওকে, কে পড়বেন? জান্নাতুল কোবরা আছেন? জান্নাতুল কোবরা। Yes, sir. আচ্ছা, আপনার সামনে যে স্লাইডটা আছে, প্রথম দুইটা পয়েন্ট একটু পড়েন, ফার্স্ট 2 পয়েন্টস। Okay. A medium of limitation, a form of art that seeks to duplicate or represent life, can limitate life by representing character, emotion, action, and even everyday থ্যাংক ইউ objects. জান্নাতুল। ওকে, আমরা এখন এটাকে বোঝার চেষ্টা করি। অ্যারিস্টটল আমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন হোয়াট ইজ পোয়েট্রি, কাব্য, কাব্যের সংজ্ঞা কি। হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন। ওই যে আমরা মাইমেসিস একটু আগে পড়লাম না, অনুকরণ করা, বাস্তব জীবনকে অনুকরণ করা। কবিতা হচ্ছে অনুকরণের একটা মাধ্যম। আমরা বিভিন্নভাবে বাস্তবতাকে নকল করতে পারি, অনুকরণ করতে পারি। কবিতা হচ্ছে সেই অনুকরণ করার একটা মাধ্যম, মিডিয়াম। পোয়েট্রি ইজ আ ফর্ম অফ আর্ট, এটা এমন একটা শিল্পের ফর্ম, এমন একটা শিল্পের উপাদান দ্যাট সিক্স টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। কবিতার মাধ্যমে আমরা কি করছি? উই উইল ট্রাই টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। বাস্তব জীবনকে অনুকরণ করে আমরা রিপ্রেজেন্ট করছি, বাস্তবতার ভিত্তিতে আমরা বাস্তবতাকে নকল করে সেটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে পোয়েট্রি কি? পোয়েট্রি হচ্ছে অনুকরণের একটা মাধ্যম। কবিতার মাধ্যমে আমরা জীবনকে, বাস্তবতাকে আমরা নকল করে উপস্থাপন করি। পোয়েট্রি কি করতে পারে? পোয়েট্রি ক্যান ইমিটেট লাইফ। পোয়েট্রি জীবনকে অনুকরণ করতে পারে। একটু আগে এটা বারবার বলছি, এটা কিন্তু বারবার, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। কবিতা, কাব্য জীবনকে অনুকরণ করতে পারে। কিভাবে অনুকরণ করবে, কিভাবে নকল করবে? বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার। রিপ্রেজেন্টিং ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে কোনো একটা চরিত্র, মানুষ। রিপ্রেজেন্টিং হিউম্যান বিং। রিপ্রেজেন্টিং ইমোশন, কোন একটা ইমোশন, যেমন হাসি, কান্না, আনন্দ, বেদনা, এগুলো ইমিটেট করতে পারে। অ্যাকশন, কোন একটা কাজ, অ্যাকশনকে ইমিটেট করতে পারে। যেমন একটু আগে বললাম মাইম আর্টিস্টরা তারা কলা ছিলতে থাকে, ছবি তুলতে থাকে, তারপর হয়তো বাসে ঝুলে ঝুলে যাতায়াত করছে। এই যে অ্যাকশন গুলো, এগুলো ইমিটেট করতে পারে। অর ইভেন এভরিডে অবজেক্ট, অথবা যে কোনো দৈনন্দিন জীবনের অনেক অবজেক্ট আছে, অনেক উপাদান আছে, ওগুলো ইমিটেট করতে পারে। তাহলে পোয়েট্রি অনেক কিছু ইমিটেট করতে পারে। পোয়েট্রি ক্যান ইমিটেট হিউম্যান বিং, ইমোশন, অ্যাকশন, ইভেন এভরিডে অবজেক্টস। এখন কবিতার প্রকারগুলো কি কি? কবিতার কি কি ভাগ, মানে কত ধরনের কবিতা আমরা পাই?
অ্যারিস্টটল বলছেন পোয়েট্রি ইনক্লুডস ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ডাইথ্রায়াম্বিক মানে হচ্ছে কোরাল, কোরাস হয় না, সবাই মিলে একসাথে গায়, দলগত সঙ্গীত, দলগত কবিতা আবৃত্তি, সেগুলোকে বলে ডাইথ্রায়াম্বিক, অ্যান্ড ফাইনালি মিউজিক। তাহলে এখানে 5 ধরনের কবিতার কথা বলা আছে: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ডাইথ্রায়াম্বিক অর কোরাল পোয়েট্রি, অ্যান্ড মিউজিক, সঙ্গীত। সঙ্গীত মানে তো এটাতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে। আমাদের ফোকাস হচ্ছে প্রথম তিনটা: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। এখন এই যে তিনটা প্রকার কবিতাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করছি: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। এই তিনটাকে আমরা কিসের ভিত্তিতে 3 ভাগে ভাগ করলাম? হোয়াট ডিফারেন্সিয়েটস দিস কাইন্ডস অফ পোয়েট্রি? এই যে আমরা 3 ভাগে ভাগ করলাম কিসের ভিত্তিতে? দ্য নেচার অফ দেয়ার ইমিটেশন। জীবনকে কিভাবে অনুকরণ করা হচ্ছে, লাইফকে, বাস্তবতাকে, রিয়েলিটিকে আমরা কিভাবে নকল করছি, কিভাবে অনুকরণ করছি, আমাদের অনুকরণ করার পদ্ধতির উপর ভিত্তি করে 3 ভাগে আমরা কবিতাকে ভাগ করি। এই শেষের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এইটা মাথায় ঢুকাতে হবে, নইলে আমরা আপনাদের পরে বুঝতে অসুবিধা হবে। সো হোয়াট ডিফারেন্সিয়েট দিস কাইন্ড অফ পোয়েট্রি? এই যে কবিতাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, কিসের ভিত্তিতে? নকল করার পদ্ধতির ভিত্তিতে। দ্য নেচার অফ দেয়ার ইমিটেশন, কিভাবে আমরা কবিতার মাধ্যমে জীবনকে নকল করছি, কিভাবে নকল করছি, কিভাবে আমরা নকল করছি তার ভিত্তিতে আমরা কবিতাকে 3 ভাগে ভাগ করছি: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। তাহলে আমরা এক লাইনে এটাতে আমরা কি বলতে পারি? অ্যারিস্টটল বলছেন, এই যে আমি হাইলাইট করেছি আপনারা দেখেন, পোয়েট্রি টু অ্যারিস্টটলের কাছে কাব্য ইজ নট দ্য ফাইনাল প্রোডাক্ট। কবিতা বলতে শুধুমাত্র ওই যে 10-12 লাইন লেখা থাকে কাগজের মধ্যে, একটা কাগজের উপর 10-12 লাইন লেখা, ওইটা কি কবিতা বলে না। বাট দ্য আর্ট অফ ক্রিয়েটিং পোয়েট্রি, এই যে 10-12টা লাইন লেখার যে পদ্ধতিটা, দ্য আর্ট, শিল্প, এটাকেই বলে হচ্ছে পোয়েট্রি। দ্য হোল প্রসেস, তাহলে পোয়েট্রি হচ্ছে হোল প্রসেস, শুধুমাত্র একটা কাগজে কিছু লেখা এটাকে আমরা কবিতা বলবো না। পোয়েট্রি ইজ আ হোল প্রসেস অফ ইমিটেশন। এই যে বাস্তবতাকে অনুকরণ করার পদ্ধতি, বাস্তবতাকে অনুকরণ করার প্রক্রিয়া, এটাকে কি বলে? এটাকেই বলে পোয়েট্রি। তাহলে আমরা এই স্লাইডে কি পাচ্ছি? এই স্লাইডে অ্যারিস্টটল আমাদেরকে পোয়েট্রির ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছেন। কবিতা কি? হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন। আমরা জীবনকে নকল করি, অনুকরণ করি, ইমিটেট করি, মিমিক্রি করি। এই যে অনুকরণ করা, নকল করা, কবিতা হচ্ছে নকল করার একটা মাধ্যম। আমরা কবিতার মাধ্যমে নকল করি। কি নকল করি? মানুষের ক্যারেক্টার নকল করি, মানুষের ইমোশনকে নকল করি, মানুষের অ্যাকশনকে নকল করি। একটা মানুষ দৌড়াচ্ছে, অ্যাকশন, এটাকে নকল করি। একটা মানুষ কাঁদছে, কান্না করছে, এখানে আমরা ইমোশন, অ্যাকশন দুইটাই আমরা অনুকরণ করতে পারি। অর ইভেন এভরিডে অবজেক্ট, যেমন একটু আগে বললাম ব্যানানা, কলা ছিলছে, আপনি হ্যান্ড মুভমেন্ট থেকেই আপনি বুঝে যাবেন কিভাবে আমরা এভরিডে অবজেক্ট ইমিটেট করতে পারি। সেটাও একটা কবিতা। কবিতাকে আমরা কি কি ভাগে ভাগ করছি? ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ডাইথ্রায়াম্বিক পোয়েট্রি অ্যান্ড মিউজিক। এর মধ্যে 3টাকে আমরা ফোকাস করছি: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। কিসের ভিত্তিতে আমরা কবিতাকে 3 ভাগে ভাগ করলাম? অনুকরণ করার ভিত্তিতে। কিভাবে আমরা বাস্তবতাকে, জীবনকে নকল করছি, অনুকরণ করছি, সেটার উপর ভিত্তি করে আমরা কবিতাকে 3 ভাগে ভাগ করছি: ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। কবিতা শুধুমাত্র ওই কাগজের উপর লাইন লেখা দিলেই এটা কবিতা না। কবিতা হচ্ছে হোল প্রসেস। আপনার মাথায় কি ইমোশন আসলো, আপনি কিভাবে কবিতাটা লিখলেন। কবিতা যখন আমরা লিখি তখন তো আমরা জীবনকে নকল করি, অনুকরণ করি। কখনো দেখা যায় মানুষকে অনুকরণ করি, কখনো কখনো ইমোশন, অ্যাকশনকে অনুকরণ করি। এই যে হোল প্রসেস, পদ্ধতিটা, কবিতার
তৈরি, এই যে অনুকরণ করা, ইমিটেট করা, মাইমেসিসের হোল প্রসেস, এই হোল প্রসেসই হচ্ছে দিস ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং পোয়েট্রি। এখন মিডিয়াম অফ ইমিটেশন, কিসের মাধ্যমে আমরা ইমিটেট করতে পারি? একটু আগে তো বললাম পোয়েট্রি একটা মিডিয়াম, বললাম না যে কবিতা হচ্ছে নকল করার একটা মাধ্যম, নকল করার একটা পদ্ধতি। আমরা বাস্তবতাকে, জীবনকে নকল করি, কবিতা হচ্ছে একটা পদ্ধতি। আরো কি কি পদ্ধতি আছে আমরা দেখি। মিডিয়াম অফ ইমিটেশন কি কি আছে? পোয়েট্রি ইমিটেটস লাইফ, কবিতা জীবনকে নকল করে, অনুকরণ করে, কিসের মাধ্যমে? থ্রু রিদম, ল্যাঙ্গুয়েজ এন্ড হারমোনি। এটা আমরা সবাই জানি, কবিতায় ছন্দ থাকে, রিদম কবিতার ভাষা, ল্যাঙ্গুয়েজ এন্ড হারমোনি তার যে ছন্দ, কবিতা তার রিদম, হারমোনি, ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে জীবনকে নকল করে। কবিতা তো করেই, সবচেয়ে বেশি ডমিনেন্ট হচ্ছে দিস ইজ মোর প্রোনাউন্সড ইন মিউজিক অর ডান্স, সঙ্গীত অথবা নৃত্য, ডান্সের মাধ্যমে আমরা লাইফকে আরো বেটার ওয়েতে ইমিটেট করতে পারি। যেমন এই যে যারা মাইম আর্টিস্ট, তাদের যে পারফরমেন্স, এটা কি কিন্তু আমরা এক ধরনের ডান্স বলতে পারি। তারপর যারা সিঙ্গার আছে, তাদের যে গান, সেটাকেও আমরা, এটাকেও আমরা বলতে পারি মিডিয়াম অফ ইমিটেশন। এই যে যারা সঙ্গীত শিল্পী, তা এই যে সুর, এই যে সপ্ত সুর, সাত সুর, এই যে এত চমৎকার মিউজিক, এগুলো কোথা থেকে মানুষ পেল? প্রকৃতিকে নকল করেই কিন্তু এই মিউজিক গুলো পেয়েছি। পাখির গান, পাখির ডাক নকল করে, তারপর বাতাসের শব্দ, গাছের পাতায় বাতাসের যে শব্দ, এগুলো মানুষ অনুকরণ করে কিন্তু মিউজিক তৈরি করেছে। তারপর দেখে দেখে অনুকরণ করে ডান্স, এই সবগুলোই কিন্তু বাস্তবতাকে নকল করে, অনুকরণ করে। But even verse poetry can accomplish imitation through language alone. কিন্তু আমরা যেহেতু সাহিত্যের ছাত্র, we are students of literature, আমরা ফোকাস করব হচ্ছে কিভাবে poetry or literature, poetry can accomplish imitation through language alone. শুধুমাত্র ভাষার মাধ্যমেই বাস্তবতাকে, জীবনকে নকল করা সম্ভব। অবশ্যই মিউজিক, ডান্সের মাধ্যমে আরো বেটার ওয়েতে জীবনকে রিপ্রেজেন্ট করা যায়, মিমিক্রি করা যায়, মাই মেসেজ সম্ভব, কিন্তু আমরা ফোকাস করছি এখানে পোয়েট্রি, কবিতার মাধ্যমে কিভাবে জীবনকে নকল করা, অনুকরণ করা সম্ভব। কবিতা তার রিদম, ল্যাঙ্গুয়েজ, হারমোনির মাধ্যমে জীবনকে চমৎকারভাবে অনুকরণ করতে পারে। এই হচ্ছে অনুকরণের মাধ্যম। এবং এখান থেকে আমরা এইটাই বলতে পারছি যে, এইটুকু লেখার মাধ্যমে আমরা এটাই বলতে পারছি যে ইট ইজ পসিবল টু ইমিটেট লাইফ থ্রু পোয়েট্রি, কবিতার মাধ্যমে জীবনকে অনুকরণ করা সম্ভব, এবং জীবনকে শৈল্পিকভাবে উপস্থাপন করার মাধ্যমেই আমরা কবিতার জন্ম দিতে পারি। তাহলে কবিতার সংজ্ঞা আমরা কি বলতে পারি? পোয়েট্রি ইজ ইমিটেশন অফ লাইফ থ্রু আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, এটা আমরা বলতে পারি। কে বলছে? অ্যারিস্টটল বলছেন, আমরা তার থেকে প্যারাফ্রেজ করে এটা বললাম। এখন আমরা নেক্সটটাতে আসি, অবজেক্ট অফ ইমিটেশন। এতক্ষণ তো আমরা বললাম অনুকরণের মাধ্যম কবিতা, এবার অবজেক্ট, আমরা কি ইমিটেট করব? আমরা তো একটু আগে সংক্ষেপে বললামই, ওইটাই একটু ডিটেলসে বলছি যে অবজেক্ট অফ ইমিটেশন, আমরা কি অনুকরণ করব, কি নকল করব, নকলটা করব কি? হোয়াট শুড উই ইমিটেট? দ্য অবজেক্ট অফ ইমিটেশন। ফার্স্ট পয়েন্ট দেখেন, আর্ট সিক্স টু ইমিটেট মেন ইন অ্যাকশন। শিল্প তার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে নকল করা, অনুকরণ করা তার অ্যাকশনে। মানুষ কাজ করবে, সেই মানুষের অ্যাকশনের উপর বেস করে ইমিটেশন। মেন ইন অ্যাকশন, সেটাকে ভিত্তি করে ইমিটেশন। মানুষ কাজ করছে, মানুষ অ্যাকশনে জড়িত, সেই অ্যাকশন থেকেই আর্টের জন্ম। আর্ট, শিল্প, শিল্পের উদ্দেশ্যটা কি? আর্ট সিক্স টু ইমিটেট ম্যান ইন অ্যাকশন। এটা কার কথা? এটা অ্যারিস্টটলের কথা। অ্যারিস্টটল বলছেন শিল্প তার উদ্দেশ্যই হচ্ছে মানুষের যে মহান কার্যক্রম, সেটাকে নকল করা।
এই যে ম্যান ইন অ্যাকশন, এটারই আরেকটা গ্রিক ওয়ার্ড হচ্ছে ড্রামা, হ্যান্স দ্য টার্ম ড্রামা, এখান থেকে ড্রামা টার্মটা এসেছে। ম্যান ইন অ্যাকশন, একটা মানুষ কাজ করছে, আমি যদি সেটাকে অনুকরণ করি তাহলে ওই অনুকরণটাকে বলা হচ্ছে, অনুকরণ করে আমি যে আর্ট ফর্মটা রিপ্রেজেন্ট করব সেটাকে বলে হচ্ছে ড্রামা। আমরা যদি ম্যান ইন অ্যাকশন এটাকে অনুকরণ করি, নকল করি এবং আর্টিস্টিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ড্রামা। অতীতে কোনো একটা বড় ঘটনা ঘটেছে, সেই সত্যি ঘটনাকে অনুকরণ করে, সেই সত্যি ঘটনার অবলম্বনে আমরা সেটাকে অনুকরণ করে, নকল করে যদি নাটক বানাই, তাহলে আমরা কি করছি? উই আর ইমিটেটিং মেন ইন অ্যাকশন, এবং এখান থেকেই পাচ্ছি আমরা ড্রামা। এবং ড্রামার বেস, অ্যারিস্টটল বলছেন, ইট ইজ অলসো পোয়েট্রি। ইন অর্ডার টু ইমিটেট মেন, আমরা যদি মানুষকে অনুকরণ করতে চাই, ইন অর্ডার টু ইমিটেট মেন, আমরা কিভাবে নকল করব, আমরা কিভাবে মানুষকে অনুকরণ করতে পারি? আমরা তিন ভাবে মানুষকে অনুকরণ করতে পারি, তিন ভাবে অনুকরণ করতে পারি। কে বলবেন? কেয়া মোস্তারি জামিয়া, জামিয়া আছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, জামিয়া দেখেন তো, এখানে ওই আমি হাইলাইট করছি, এই পয়েন্টটা একটু পড়েন। ইন অর্ডার টু ইমিটেট মেন, In order to imitate man, art must either present man as better than they are in life, as true to life, or as worse than they are in life. থ্যাংক ইউ। আমরা যদি এই যে আমরা একটু আগে বললাম না, শিল্প মানেই হচ্ছে মানুষের কার্যক্রমকে অনুকরণ করা, নকল করা। এখন আপনি যদি কাউকে নকল করতে যান, আপনি তিন ভাবে তাকে নকল করতে পারেন। এক হচ্ছে সে যেমন তার থেকে ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, মানে সে যেমন তার থেকে আরেকটু ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, এক। দুই, সে যেমন অ্যাজ ইট ইজ ওইভাবেই তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, যেটা খুবই কঠিন। অর থ্রি, সে যেমন তার থেকে তাকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আপনি যখন একজন মানুষকে নকল করেন তখন কিন্তু আপনার ওই স্বাধীনতা আছে। আপনি চাইলে তাকে, সে যেমন মানুষ তার থেকে আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, অথবা সে যেমন অ্যাজ ইট ইজ তেমনই তাকে অনুকরণ করতে পারেন, অথবা সে যেমন তার থেকে তাকে আরো খারাপ ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। সেই কথাটা এখানে বলা আছে, ইন অর্ডার টু ইমিটেট মেন, আমরা যদি কাউকে অনুকরণ করি অথবা জীবনকে যদি অনুকরণ করি, এখানে মেনের কথা বলছে, মানুষের কথা বলছে, আর্ট মাস্ট ইদার প্রেজেন্ট ম্যান অ্যাজ বেটার দেন দে আর ইন লাইফ, বাস্তবে মানুষ যেমন তার থেকে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা। যেমন হোমারের ইলিয়াড অডিসি, হোমারের ইলিয়াড অডিসিতে মানুষ যেমন তার থেকে আরো বেটার ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানুষ এমনিতে যেমন তার থেকে আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাজ ট্রু টু লাইফ, মানুষ যেমন তেমনই তাকে রিপ্রেজেন্ট করা, হিউম্যান বিং অ্যাজ ইট ইজ, সে যেমন তেমনই, ভালোও না খারাপও না, যেমন তেমনই। এটা কে করেছেন? ক্লেওফন নামে একজন রাইটার। উনি বিশ্বাস করতেন যে উই শুড ইমিটেট মেন অ্যাজ দে আর, তাদের সত্যিকারের বৈশিষ্ট্য যেমন, তারা যেমন তেমন ভাবেই তাদেরকে উপস্থাপন করা। এবং ফাইনালি নাম্বার থ্রি, তিন নাম্বার, অ্যাজ ওয়ার্স দেন দে আর ইন লাইফ। নিকো ক্যারেস নামে একজন রাইটার, উনি মানুষ এমনিতে যেমন তার থেকে তাকে আরো খারাপ ভাবে উপস্থাপন করতেন, রিপ্রেজেন্ট করতেন। এখন একজন আর্টিস্ট যখন নকল করছে তখন কিন্তু তার হাতে সেই স্বাধীনতা আছে। উনি চাইলে মানুষকে সে যেমন তার থেকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, হোমারের মতো সে যেমন তেমনই ওইভাবে উপস্থাপন করতে পারে ক্লেওফন, অথবা সে যেমন তার থেকে আরো খারাপ ভাবে, দুর্বল ভাবে রিপ্রেজেন্ট করতে পারে নিকো ক্যারেস। তাহলে আমরা, এটা তো আমাদের একদম জেনারেল নলেজ, একজন মানুষকে যখন আমরা নকল করি তখন তাকে আরো ভালো মানুষ হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সে যেমন
তেমনই করতে পারি, অথবা সে যেমন তার থেকে আরো খারাপ ভাবে করতে পারি। এটা আমাদের বাস্তব জীবনে যেমন সত্য, আমাদের লিটারেচারের বেলায়ও কিন্তু সত্য। লাস্ট পয়েন্টটা আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরের ইয়েতে কাজে লাগবে, পরের স্লাইডে। কমেডি কমেডি নাটকগুলোতে রিপ্রেজেন্টস মেন অ্যাজ ওয়ার্স দেন দে আর। কমেডি কবিতা বা কমেডি নাটকে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে পোয়েট্রি, ড্রামা এই দুইটাকে কিন্তু এক করে দেখা হয়েছে। মানে অ্যারিস্টটল এমন একটা সময়ের মানুষ যখন সাহিত্য বলতে শুধু কবিতা বোঝানো হতো, ড্রামা জিনিসটা কিন্তু অনেক পরে আসছে। তখন লিটারেচার মানেই হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রি মানেই লিটারেচার, লিটারেচার মানেই পোয়েট্রি। কমেডি কমেডিতে কমেডি রিপ্রেজেন্টস ম্যান অ্যাজ ওয়ার্স দেন দে আর। এখানে একটু বানান ভুল আছে, THEN আছে, এটা দেন মানে তখন, এখানে বানান ঠিক করে নেবেন, এখানে THAN হবে, দেন, THAN, ওয়ার্স দেন, ই এর জায়গায় এ হবে। কমেডি রিপ্রেজেন্টস ম্যান অ্যাজ ওয়ার্স দেন দে আর, তারা যেমন তার থেকে একটু খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটু দুর্বল ভাবে, সে যেমন তার থেকে একটু খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হয়। কোথায়? কমেডিতে। তাহলে কমেডিতে মানুষ যেমন তার থেকে একটু দুর্বল ভাবে, খারাপ ভাবে প্রেজেন্ট করা হয়। আর ট্র্যাজেডিতে উল্টা, ট্র্যাজেডি অ্যাজ বেটার দেন দে আর ইন অ্যাকচুয়াল লাইফ। ট্র্যাজেডি নাটকগুলোতে, ট্র্যাজেডি কবিতাতে মানুষ যেমন তার থেকে আরেকটু বেটার ওয়েতে তাকে প্রেজেন্ট করা হয়। তাহলে কমেডিতে মানুষ যেমন তার থেকে আরো দুর্বল ভাবে, খারাপ ভাবে প্রেজেন্ট করা হয়, আর ট্র্যাজেডিতে সে যেমন তার থেকে আরেকটু বেটার ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা কে বলছেন? আমি কিন্তু বলছি না, এটা বলছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কথা SH বুচার ভদ্রলোক আমাদেরকে ট্রান্সলেট করে ডিসেমিনেট করেছেন, আমরা সেটাই পড়ছি। তাহলে এখানে আমরা কি আইডিয়া পাচ্ছি? অবজেক্ট অফ ইমিটেশন, আমরা কি ইমিটেট করছি? মেন ইন অ্যাকশন, মানুষের কার্যক্রম। একটা মানুষকে যখন আমরা নকল করছি তখন কিন্তু আমরা হয় তাকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা সে যেমন তেমনই রিপ্রেজেন্ট করতে পারি, অথবা সে যেমন তার থেকে আরো খারাপ ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কমেডিতে উই রিপ্রেজেন্ট ম্যান অ্যাজ ওয়ার্স দেন দে আর, বাস্তবে তারা যেমন তার থেকে একটু খারাপ ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। এবং ট্র্যাজেডিতে সে অ্যাকচুয়ালি যেমন তার থেকে আরো বেটার ভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়। এই হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন। নেক্সট স্লাইডে মোড অফ ইমিটেশন। এই যে নকল করারও এক্সপ্রেশন আছে। একজন কবি, আ পোয়েট ক্যান ইমিটেট, তিন ভাবে উনি অনুকরণ করতে পারেন, তিন ভাবে। নাম্বার 1, ন্যারেশন, যেটা আমরা সাধারণত নভেলগুলোতে দেখতে পাই। ন্যারেশন এটা একটা মোড, পদ্ধতি, ইন হুইচ হি টেকস অ্যানাদার পার্সোনালিটি, একজন কবি সম্পূর্ণ অন্য একটা পার্সোনালিটি নেন। সেটা কেমন আরেকটু ব্যাখ্যা করা আছে ব্র্যাকেটে, দেখেন। কবি, পোয়েট, disguised himself as an omniscient eye watching the events like an observer. রাইটার, পোয়েট, উনি অনুকরণ করছেন as an omniscient eye, উনি সবকিছু জানেন। যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টারের মনের কথা উনি জানেন, এবং সবকিছু উনি একদম ডিটেইল ব্যাখ্যা করছেন, লাইক অ্যান অবজারভার। ন্যারেশন মানে হচ্ছে সবকিছু একদম অমনিশিয়েন্ট, উনি সব জানেন। এটা একটা পদ্ধতি, কবি এমন ভাবে অনুকরণ করছেন যে উনি সব জানেন, সবার মনের কথা উনি সব জানেন, কোনো কিছু তার কাছে গোপন নাই। নায়ক নায়িকার মনে যত দুঃখ আছে, যত গোপন কথা আছে, উনি সবকিছু জানেন, এবং উনি সবকিছু ব্যাখ্যা করছেন, ন্যারেট করছেন, বিবরণ দিচ্ছেন। এটা একটা হতে পারে যে হি নোজ এভরিথিং, অথর দ্য পোয়েট নোজ এভরিথিং, এবং উনি সব জানেন এবং সবকিছুই উনি ন্যারেট করছেন, বিবরণ দিচ্ছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আ পোয়েট ক্যান স্পিক ইন হিজ ওন পার্সন আনচেঞ্জড, উনি পার্সোনালি যেমন হুবহু ওইভাবেই ওনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে উনি বিবরণ দিচ্ছেন, দ্য ফার্স্ট পার্সন আই।
এই প্রথম আই আর পরের আই এর মধ্যে পার্থক্য কি? প্রথম আই হচ্ছে অমনিশিয়েন্ট, উনি সব জানেন, সব জেনে উনি বিবরণ দিচ্ছেন। আর ফার্স্ট পার্সন আই মানে হচ্ছে উনি সবকিছু জানেন না, উনি নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছুকে ব্যাখ্যা করছেন। উনি অনুকরণ যখন করছেন তখন এটা ফার্স্ট পার্সন, উনি ওনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে অনুকরণ করছেন। নর্মালি দ্বিতীয়টা, এই যে এই ফার্স্ট পার্সন আই, এটা হচ্ছে আমরা অনুকরণে সবচেয়ে বেশি খুঁজে পাই, কারণ অমনিশিয়েন্ট আই হওয়া অলমোস্ট ইম্পসিবল, আমাদের পক্ষে তো সবকিছু জানা সম্ভব না, কোথায় কি ঘটছে, কোথায় কি ঘটবে সবকিছু আমাদের তো অমনিশিয়েন্ট হওয়া আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেজন্য এই 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 ওয়েটাতে দেখবেন, এই ওয়ের চেয়ে যে ফার্স্ট পার্সন আই এটাতে আমরা বেশি পাবো। ফাইনালি থার্ড, আরেকভাবে আমরা দেখতে পাই পোয়েট ক্যান ইমিটেট where he presents all the characters as living and moving before us. Third person narrator, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে যখন সবগুলো ক্যারেক্টার আমাদের সামনে চলাফেরা করবে, এখানে থার্ড পার্সন ন্যারেটর হিসেবে উনি করতে পারেন। এখানে কোনো পার্সোনাল আই থাকবে না, এই ইমিটেশন, এই নকলে কোনো পার্সোনাল আই থাকবে না। এখানে যত ক্যারেক্টার আছে নাটকের, তখন তো নাটক ছিল না, তখন পোয়েট্রি হচ্ছে ড্রামা, পোয়েটিক ড্রামা। এই পোয়েট্রিতে যতগুলো ক্যারেক্টার আসবে তারা সবাই তাদের নিজেদের মতো করে নিজেদেরকে প্রেজেন্ট করবে, এবং আমাদের সামনে অল দ্য ক্যারেক্টার্স অ্যাজ লিভিং অ্যান্ড মুভিং। যিনি পোয়েট তিনি থার্ড পার্সন ন্যারেটর। তাহলে আমরা তিনটা ন্যারেটর পাচ্ছি। একটা হচ্ছে অমনিশিয়েন্ট আই, উনি অবজারভার, উনি সব জানেন, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ফার্স্ট পার্সন আই, যেখানে পোয়েট পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছুকে ব্যাখ্যা করেন। এবং ফাইনালি থার্ড পার্সন ন্যারেটর, সবগুলো ক্যারেক্টার আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে, কোনো আই থাকবে না। ওকে, তাহলে এখানকার অ্যানালিসিস আমরা পাই, একটু নিচে দেখি। ইমিটেশন অ্যাজ এ কনসেপ্ট, ইমিটেশন এটার যে ধারণা, refers to an artist's primary motivation to duplicate or capture life in some form. ইমিটেশন তাহলে এটা কি? একজন শিল্পীর মূল প্রেরণা, প্রাইমারি মোটিভেশন টু ডুপ্লিকেট or imitate or capture life in some form. শিল্পীর মূল জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবনকে অনুকরণ করে উপস্থাপন করা, an artistic representation of the imitation of life, জীবনকে ক্যাপচার করা, জীবনকে তুলে ধরা, উপস্থাপন করা, এটাই হচ্ছে একজন শিল্পী, একজন পোয়েটের মূল উদ্দেশ্য জীবনের। ইমিটেশন ইজ অ্যান ইনেট ইনস্টিংক্ট, এটা আপনারা জানেন কিনা? অনুকরণ আমরা সবাই করতে চাই, এটা আমাদের সবারই হচ্ছে একটা অন্তর্গত অন্তর্নিহিত বৈশিষ্ট্য। আমাদের সবার মধ্যেই একটা নকলবাজ আছে, আমরা সবকিছু অনুকরণ করতে চাই, আমরা সবাই অনুকরণ প্রিয়, স্বীকার করি বা না করি, আমাদের চেতনার মধ্যে, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে অনুকরণ প্রিয়তা আছে, আমরা সবকিছু নকল করতে চাই। কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। অ্যারিস্টটল বলছেন imitation is an innate instinct and it is implanted in men from childhood, একদম শৈশব থেকে, ছোটবেলা থেকে আমাদের ব্রেইনে এটা ইমপ্ল্যান্টেড থাকে, এটা আমাদের একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। We use imitation not only for entertainment but also for learning. খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, কাগজ কলম থাকলে লিখে রাখেন। আমরা কেন ইমিটেট করি, আমরা কেন অনুকরণ করি, নকল করি? দুইটা কারণ। নাম্বার ওয়ান, obviously entertainment, বিনোদন, এবং অলসো নাম্বার টু লার্নিং, শিক্ষা, এডুকেশন। এটা শুধুমাত্র ইমিটেশনের বেলায় না, আমরা আর্ট লিটারেচারের বেলায়ও বলতে পারি। লিটারেচার, সাহিত্য, এটার উদ্দেশ্য কি? নাম্বার ওয়ান, আলটিমেট উদ্দেশ্য এন্টারটেইনমেন্ট, বিনোদন। নাম্বার টু, এডুকেশন, লার্নিং। আমরা কিভাবে শিখছি? এই যে এখন কথা হচ্ছে এন্টারটেইনমেন্ট বুঝলাম, আমরা অনুকরণ দেখে মজা লাগে, মানুষ যখন মিমিক্রি করে, ব্যঙ্গ করে, তখন মজা লাগে। লার্নিংটা কোথা থেকে আসে তাহলে? Where should we gather our education?
এটা বলা আছে এখানে, বাই সিইং, আমরা যখন দেখি ফরচুনস অর মিসফরচুনস অফ অ্যানাদার, যখন আমরা জীবনের অনুকরণ দেখতে পাই, তখন সামনে দেখবো ক্যারেক্টার গুলো তারা হয়তো কষ্ট পাচ্ছে অথবা আনন্দ পাচ্ছে, তাদের কপাল হয়তো ভালো অথবা খারাপ। যখনই আমরা দেখবো যে আমাদের সামনে শিল্পের মাধ্যমে আমরা মানুষের সৌভাগ্য দুর্ভাগ্য দেখতে পাচ্ছি, তখন এটা কিন্তু আমাদের শিক্ষা দেবে। উই উইল ফাইন্ড আওয়ার লার্নিং, আমরা কিন্তু এডুকেটেড হব। যখন পোয়েট্রির মাধ্যমে উই উইল বি ফাইন্ডিং দ্য ফরচুনস অ্যান্ড মিসফরচুনস অফ অ্যানাদার হিউম্যান বিং, উপস্থাপন যখন আমরা কবিতার মাধ্যমে দেখব, তখন কিন্তু আমরা শিক্ষা পাবো, আমরা কিন্তু বাস্তবতা জীবন সম্পর্কে শিক্ষা পাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমিটেশন, মাইমেসিস, এটার উদ্দেশ্য দুটো: entertainment obviously, to give pleasure to the beholder audience, and number two, to educate them, to furnish them with learning, তাদেরকে শিক্ষা দেয়া। ওকে, এবার কে পড়বেন? মবিনা ইয়াসমিন আছেন, মোসাম্মদ মবিনা ইয়াসমিন, মবিনা আছেন? নিপা আক্তার আছেন? নিপা আক্তার, Yes, sir. সামনে যে স্লাইডটা আছে একটু পড়বেন কাইন্ডলি। The anthropology and history of poetry. Poetry emerged for two reasons: man's instinct to imitate things and the instinct for harmony and rhythm. Once poetry emerged, it evolved in two directions. One group of poems imitate Noble's actions or the actions of good men. A second group of poets imitate the action of manner persons in the form of satire. The form evolved into tragedy and later into epic poetry, then tragic drama. থ্যাংক ইউ নিপা। দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অফ পোয়েট্রি। এখন পোয়েট্রির যে সূত্রপাত, একদম গোড়াতে আমরা যাই, মানব জাতি কেন কবিতা সৃষ্টি করতে চাচ্ছে, ইতিহাসটা কি? আমরা যদি মানুষের ইতিহাস যদি পর্যালোচনা করি, আমাদের অ্যানথ্রোপোলজি, আমাদের যে নৃতত্ত্ব, আমাদের যে মানুষের ইতিহাস, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই কবিতা কেন তৈরি হলো। দুইটা কারণ আছে। পোয়েট্রি ইমার্জ ফর টু রিজনস, মানুষ কবিতা সৃষ্টি করছে তার পিছনে দুইটা উদ্দেশ্য আছে। নাম্বার ওয়ান, ম্যানস ইনস্টিংক্ট টু ইমিটেট থিংস। একটু আগে যেটা বললাম, অ্যারিস্টটল বলছেন জীবনকে অনুকরণ করা এটা মানুষের জন্মগত বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য। মানুষ সবকিছু নকল করতে চায়, মানুষ মানেই সে নকল করতে চায়। যেহেতু তার মধ্যে নকল করার একটা প্রবৃত্তি, চেতনা, মানুষের মধ্যে অনুকরণ করার একটা প্রবৃত্তি আছে, ইনস্টিংক্ট টু ইমিটেট থিংস, এই জন্য সে কবিতা তৈরি করছে। যেহেতু, ভালো করে খেয়াল করেন, কবিতা মানেই হচ্ছে অনুকরণ। কিসের অনুকরণ? জীবনের অনুকরণ, বাস্তবতার অনুকরণ। যেহেতু মানুষের জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে অনুকরণ করা, সে অনুকরণ করে, অনুকরণ করা মানেই সেটা হচ্ছে এক ধরনের কবিতা, পোয়েট্রি। যেহেতু সে তার জন্মগত ভাবেই সে অনুকরণ করে, অতএব সে আনকনসিয়াসলি, সাবকনসিয়াসলি কবিতার সৃষ্টি হচ্ছে। তাহলে কবিতা ইমার্জ, কবিতার উত্থান কিভাবে? নাম্বার ওয়ান, ম্যানস ইনেট ইনস্টিংক্ট টু ইমিটেট থিংস। মানুষ সবকিছু অনুকরণ করতে চায়, মানুষ নকল করতে চায়, মানুষ নকল প্রিয়। এই যে মানুষের নকল প্রিয়তা, অনুকরণের যে প্রবৃত্তি, এটা হচ্ছে কবিতার সৃষ্টির অন্যতম উৎস। নাম্বার টু, দ্য ইনস্টিংক্ট ফর হারমোনি অ্যান্ড রিদম। মানুষ সবসময় ছন্দ, ঐকতান, ছন্দ, হারমোনি, রিদম এসবে বিশ্বাস করে। মানুষ সবসময় সবকিছু সাজানো গোছানো চায়, যাতে সবকিছুর একটা সম্মিলন তৈরি হয়, ঐকতান তৈরি হয়। হারমোনি মানে হচ্ছে ঐকতান, সম্মিলন, সবকিছু সুন্দর গোছানো।
যখন সবকিছু সুন্দরভাবে গোছানো থাকে তখন আমরা সেটাকে বলি হারমোনিয়াস। মানুষ, এটা মানুষের বৈশিষ্ট্য যে মানুষ সবসময় সবকিছুর মধ্যে হারমোনি, ঐকতান খুঁজে বেড়াতে চায়, মিলন খুঁজে বেড়াতে চায়, সবকিছু যেন ম্যাচ করে একটা আরেকটার সাথে। এই যে আমরা বলি না ম্যাচিং, অনেকেই আছে ম্যাচিং ছাড়া তারা ড্রেস পরেন না। এই যে ম্যাচিং, এটা কেন মানুষ ম্যাচিং করে? কারণ তার মধ্যে হারমোনি তৈরি করার একটা প্রবৃত্তি আছে। মানুষের মধ্যে চেতনা আছে যে সে সবকিছুর মধ্যে হারমোনি, ঐকতান, গোছানো একটা পরিস্থিতি দেখতে চায়, অ্যান্ড রিদম, এবং সে সবকিছুতে প্যাটার্ন, ছন্দ খুঁজে বেড়ায়। মানুষ সবকিছুতে ছন্দ খুঁজে বেড়ায়। যেহেতু মানুষ সবকিছুতে ঐকতান, হারমোনি খুঁজে বেড়ায়, ছন্দ খুঁজে বেড়ায়, রিদম খুঁজে বেড়ায়, এই জন্য মানুষ খুব স্বাভাবিকভাবেই, ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই সে কবিতার জন্ম দিচ্ছে। তাহলে কবিতা কেন উত্থান হচ্ছে? কবিতার উত্থানের দুইটা কারণ, টু রিজনস ফর ইমার্জিংস অফ পোয়েট্রি। নাম্বার ওয়ান, ইনস্টিংক্ট টু ইমিটেট থিংস, মানুষের অনুকরণ প্রবৃত্তি, অ্যান্ড দ্য ইনস্টিংক্ট ফর হারমোনি অ্যান্ড রিদম, এবং ঐকতান এবং ছন্দের প্রবৃত্তি। মানুষ সবকিছুতে ছন্দ খোঁজে, রিদম খোঁজে, ঐকতান, হারমোনি খোঁজে। ওয়ান্স পোয়েট্রি ইমার্জড, যখন এক কবিতার সৃষ্টি হলো, তখন কবিতা দুই দিকে তার মোড় নিল। ইট ইভলভড ইনটু টু ডিরেকশন, কবিতা দুই ভাবে তার রূপ প্রকাশ করলো। ওয়ান গ্রুপ অফ পোয়েমস ইমিটেটেড দ্য নোবেল অ্যাকশন, এক ধরনের কবিতা, সেটা হচ্ছে মানুষের যে চমৎকার গ্রেট ওয়ার্কস, যত বড় বড় চমৎকার উত্তম কর্ম, মানুষের ভালো ভালো কাজগুলো যখন কবিতা তার প্রকাশ করতে থাকে, এক প্রকারের কবিতা সে কি করছে? অনুকরণ করছে নোবেল অ্যাকশন, মানুষের ভালো কাজগুলো। এইটা একটা। অর ভালো মানুষের কাজ, মহৎ কাজ, নোবেল অ্যাকশনস যদি ইমিটেট করে, এটা হচ্ছে একটা গ্রুপ, ফার্স্ট গ্রুপ। আর second group of poets imitated the actions of meaner person in the form of satire. আরেক ধরনের কবিতা আমরা পাই, এই কবিতায় কবিরা অনুকরণ করছে the actions of bad people, meaner people. মহৎ কাজ অনুকরণ করছে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে মানুষের নিকৃষ্ট কাজ অনুকরণ করছে। যেগুলো মানুষের মহৎ কাজ কার্যক্রমকে রিপ্রেজেন্ট করছে, সেগুলো থেকেই, সেই ধরনের কবিতা থেকেই জন্ম নিচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি কোন ধরনের কবিতা থেকে আসছে? যে কবিতাগুলো মানুষের মহৎ কাজগুলো ফুটিয়ে তুলছে। those types of poetry representing the great actions, noble actions of human being are evolved into tragedy. আর যেসব কবিতায় মানুষের নিকৃষ্ট কাজগুলো, খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো যে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, সেই কবিতা থেকেই জন্ম নিচ্ছে এপিক পোয়েট্রি। এবং এপিক পোয়েট্রি পরবর্তীতে হচ্ছে ট্র্যাজিক ড্রামা। এখন ট্র্যাজেডি, ট্র্যাজিক ড্রামা দুইটা শুনতে একই লাগছে, কিন্তু অ্যারিস্টটল এই দুইটাকে সম্পূর্ণ আলাদাভাবে দেখছেন। আপনার ট্র্যাজিক ড্রামা এটা মাথায় নেওয়ার দরকার নেই, আপাতত এপিক পোয়েট্রিটা মাথায় রাখেন। অ্যারিস্টটল বলছেন ট্র্যাজেডি হচ্ছে সেই কবিতা যেটা মানুষের মহান কার্যক্রমগুলোকে ফুটিয়ে তুলছে, আর এপিক পোয়েট্রি হচ্ছে মানুষের নিকৃষ্ট কাজগুলোকে ব্যঙ্গ করছে, স্যাটায়ার করছে। তাহলে ট্র্যাজেডি আর কমেডি আমরা তো মোটামুটি আইডিয়াটা পেয়ে গেছি। ট্র্যাজেডি, কমেডি আমরা সবাই জানি, শুধু একটু আইডিয়াটা নেই এখানে। ট্র্যাজেডি তাহলে কি? ট্র্যাজেডি বিগ্যান অ্যাজ অ্যান ইম্প্রোভাইজেশন, এটা অলরেডি আমরা একটু আগে দেখে আসলাম, যে মানুষের মহান কাজগুলোকে যখন ইমিটেট করে, নকল করে আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন করা হয়, তখন সেখান থেকেই ট্র্যাজেডির জন্ম। ট্র্যাজেডি বিগ্যান অ্যাজ ইম্প্রোভাইজেশন। প্রথমে ট্র্যাজেডি করা হতো একদম তাৎক্ষণিক, যারা শিল্পী, আর্টিস্ট, তারা মানুষের সামনে দাঁড়াতো এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত আর্ট, একদম ইনস্ট্যান্ট তারা অভিনয় করত, কবিতা, আর্ট রিপ্রেজেন্ট করত। পরবর্তীতে ধীরে ধীরে ইভলভড ওভার টাইম
মানুষ আস্তে আস্তে আরো উন্নত হলো, শিল্প উন্নত হলো, their poetry developed through the contribution of Aeschylus, an ancient Greek playwright. প্লিজ, এরা দুইজনই প্রাচীন গ্রিক সাহিত্য, in ancient Greek literature they are two great playwrights. তারা এই ট্র্যাজেডির ডেভেলপমেন্ট এনশিওর করলেন and others into a natural form of dramatic plot, dialogue and iambic verse. হাইলাইট করা আছে দেখেন, ট্র্যাজেডি যদি আমরা বলতে চাই, কোন কবিতাকে যদি আমরা ট্র্যাজেডি বলতে চাই, তবে সেটার কি কি উপাদান থাকতে হবে? স্ট্রাকচার, কাঠামোতে কি থাকতে হবে? নাম্বার 1, ড্রামাটিক প্লট থাকতে হবে। মানে কি? একটা কাহিনী থাকতে হবে, ড্রামাটিক প্লট। ডায়ালগ, সেখানে ডায়ালগ থাকতে হবে, ক্যারেক্টার গুলো ডায়ালগ থাকতে হবে। মোর দ্যান 2 ক্যারেক্টার্স, তারা ডায়ালগ দেবে, একজন ডায়ালগ দেবে, তার রেসপন্সে আরেকজন ডায়ালগ দেবে। মানে ট্র্যাজেডিতে ডায়ালগ থাকা অত্যাবশ্যক, ডায়ালগ থাকতেই হবে, সংলাপ। অ্যান্ড আয়াম্বিক ভার্স, এবং ছন্দটা হবে হচ্ছে আয়াম্বিক। এটা অলরেডি আপনারা জানেন আশা করি, যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ডিকশনারি অফ লিটারি টার্মসে আপনারা পড়ে নেবেন আয়াম্বিক ভার্স মানে কি। ট্র্যাজেডি মানে হচ্ছে এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, ড্রামাটিক প্লট, ডায়ালগ অ্যান্ড আয়াম্বিক ভার্স। যে কোনো একটা যদি মিসিং হয় সেটা ট্র্যাজেডি থাকবে না। A tragedy is a poetry containing dramatic plot, dialogues and iambic verse. এটা তো শুধু কাঠামো, আর বিষয়বস্তু কি হবে এটা তো অলরেডি আমরা জানি। ট্র্যাজেডি রিপ্রেজেন্টস ম্যান অ্যাজ বেটার দ্যান দে আর। সাধারণত মানুষ যেমন তার থেকে আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয় ট্র্যাজেডিতে। আর কমেডি উল্টো, মানুষ যেমন তার থেকে আরো দুর্বলভাবে, খারাপভাবে তাকে উপস্থাপন করা হয়। কমেডি began as an imitation of characters of a lower type, যেটা বললাম মানুষকে একটু লোয়ার হিউম্যান বিং হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। মিনিং, এটার মানে কি? এই যে এখানে হাইলাইট করা আছে, মন দিয়ে দেখেন। রিপ্রেজেন্টেশন অফ আ ডিফেক্ট অর আগলিনেস ইন ক্যারেক্টার। মানুষের চরিত্রে ডিফেক্ট, ত্রুটি, আগলিনেস, কদর্যতা, মানুষের চরিত্রে যত ভুল ত্রুটি আছে এগুলোকে আরো বেশি এক্সাজারেট করে প্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্টেশন অফ আ ডিফেক্ট অর আগলিনেস ইন ক্যারেক্টার। রিপ্রেজেন্টেশন অফ এ ডিফেক্ট অর আগলিনেস ইন ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টারের যে ত্রুটি, দোষ, ত্রুটি, কদর্যতা যতটুকু আছে তার থেকে আরো বেশি করে তাকে রিপ্রেজেন্ট করা হয়। মানে সবারই তো ভুল ত্রুটি থাকে, তাই না? ভুল ত্রুটি ছাড়া মানুষ তো নাই। কমেডি হচ্ছে মানুষের যতটুকু ত্রুটি থাকে সেটাকে আরো বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে, ফলাও করে, এক্সাজারেট করে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু এমন ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় যে হুইচ ইজ নট পেইনফুল অর ডিস্ট্রাকটিভ। আমরা ওটা থেকে কষ্ট পাই না, মানে আমরা ওখান থেকে মজা পাই, মানে উই ফাইন্ড লাফটার। একটা মানুষের যতটুকু ত্রুটি সেটাকে আরো বেশি করে রংচং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইট ইজ নট পেইনফুল অর ডিস্ট্রাকটিভ, বরং এতে আমরা মজা পাই, এটা আমাদের হাসির উদ্রেক হয়। কমেডি ওয়াজ অ্যাট ফার্স্ট নট টেকেন সিরিয়াসলি। প্রথমে কমেডিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, অতটা সিরিয়াসলি নেওয়া হয়নি। But once plot was introduced in Sicily comedic theatre, it soon grew into a respected form. পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে কমেডিও হচ্ছে একটা রেসপেক্টেড আর্ট ফর্ম হিসেবে বহিঃপ্রকাশ ঘটে তার। তাহলে আমরা এটাকে সামারি যদি করি, এই যে নিচে আছে, কমেডি আলটিমেটলি ওয়ার্কস ইন এ সিমিলার ওয়ে টু ট্র্যাজেডি। কমেডি আর ট্র্যাজেডি তাদের কার্যক্রমে মিল আছে, বাট উইথ অপোজিট ইফেক্ট, কিন্তু একটা আরেকটার সম্পূর্ণ উল্টা, অপোজিট। কিরকম আমরা দেখি, ইন ট্র্যাজেডি খুবই ইম্পর্টেন্ট, এটা দেখেন, সবাই দেখবেন, এটা আপনারা 2 জন পড়েন তাহলে ভালো হবে। আচ্ছা, সেবা আছেন? সেবা
Yes, sir. হাইলাইট করছি পর In a tragedy, we grieve over the fate of a man who must suffer for his flaw, perhaps touched by the possibility that we too might possess this flaw. থ্যাংক ইউ। জেরিন খন্দকার পড়েন তো। Sir, a highlighted one. হ্যাঁ, হাইলাইটেড পার্টটা শুধু। Okay. In a tragedy, we grieve over the fate of a man who must suffer for his flaw, perhaps touched by the possibility that we too might possess this flaw. থ্যাংক ইউ। এই আইডিয়াটা সবার মাথার মধ্যে ঢোকান, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যত কিছু পড়েছি এই পার্টটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন এ ট্র্যাজেডি। একটা ট্র্যাজেডি কবিতায় ইন ট্র্যাজেডি উই গ্রিভ ওভার দ্য ফেট অফ এ ম্যান, আমরা শোক প্রকাশ করি, আমরা মন খারাপ করি, আমাদের মনে বেদনার সৃষ্টি হয়, আমরা শোক প্রকাশ করি। উই গ্রিভ ওভার দ্য ফেট অফ এ ম্যান, এমন একজন মানুষের প্রতি আমরা মানে গ্রিভ করি, তার প্রতি সহানুভূতি প্রকাশ করি, শোক প্রকাশ করি। হু মাস্ট সাফার ফর হিজ ফ্ল, দ্যাট পারসন মাস্ট সাফার ফর হিজ ফ্ল, তাকে অবশ্যই সাফার করতে হবে কারণ তার চরিত্রে একটা ত্রুটি আছে, উইকনেস ইন ক্যারেক্টার, এই জন্য সে সাফার করতেই হবে তাকে। এবং এটার কারণে আমরা ভয় পেয়ে যাই, আমাদের মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। কেন? পারহ্যাপস টাচড বাই দ্য পসিবিলিটি দ্যাট মেবি উই টু মাইট পজেস দিস ফ্ল, আমাদের মধ্যেও সেই ত্রুটিটা থাকতেই পারে। এই যে মানুষটা ট্র্যাজেডির শিকার হচ্ছে, সে যে ত্রুটি, যে ভুলের জন্য ট্র্যাজেডির শিকার হচ্ছে, এমনও তো হতে পারে আমার মধ্যেও সেই ত্রুটিটা আছে। তখন তার পরিণতি দেখে আমি ভয় পাই এবং করুণা প্রকাশ করি, সিম্প্যাথি প্রকাশ করি। এই হচ্ছে ট্র্যাজেডির মূল কথা। বাট ইন এ কমেডিতে উই লাভ অ্যাট দ্য হিরোজ ফ্ল, কমেডিতে হিরোর যে ত্রুটি সেটা দেখে আমরা হাসি, এখানে আমাদের সিম্প্যাথি ওইভাবে আসে না। উই কমফোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্যাট ইজ নট আওয়ার্স। ট্র্যাজেডিতে আমরা যতটা সিম্প্যাথি ফিল করি যে নায়কের এই ভুলের জন্য সে এত কষ্ট পেল, এই সামান্য ভুলের জন্য সে এত কষ্ট পেল, আরে এই ভুল তো আমারও আছে, এই ত্রুটি তো আমারও আছে, আমিও তো এই ভুল করি, তাহলে আমার কপালেও তো থাকতে পারে, আমরা তখন সিম্প্যাথি ফিল করি। আর কমেডি হচ্ছে তার যতটুকু ত্রুটি সেটাকে আরো বহুগুণে সেটাকে অতিরঞ্জন করে উপস্থাপন করা হয়, তখন নায়কের ভুল দেখে আমরা হাসি, আমাদের হাসি পায়, উই লাভ, এবং আমরা বলি যে আমাদের সেই ভুল নাই। উই আর কমফোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্যাট ইজ নট আওয়ার্স। কমেডিতে আমরা আমরা কিন্তু সিম্প্যাথি ফিল করি না। কেন সিম্প্যাথি ফিল করি না? কারণ সাফারিংটা অতটা ডিস্ট্রাকটিভ না, কিন্তু ট্র্যাজেডিতে সাফারিংটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। মোস্ট অফ দ্য টাইম যে মেইন ক্যারেক্টার হি অর শি সাফার্স আ গ্রেট লস, দেখা যায় তারা মৃত্যুবরণ করে, করুণ পরিণতি ভোগ করে। আজকের আমাদের লাস্ট স্লাইড, এটা দিয়ে আমাদের শেষ হবে ক্লাসটা। লাস্ট স্লাইডে আমাদের বিষয়বস্তু হচ্ছে এপিক পোয়েট্রি। আমরা তো কবিতাকে 3 ভাগে ভাগ করে পড়লাম, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রির বিষয়বস্তুটা কি? এপিক পোয়েট্রি imitates men of noble action like tragedy. এপিক পোয়েট্রি কিন্তু ট্র্যাজেডির মতোই, কিন্তু ট্র্যাজেডি না, ভালো করে মাথায় রাখেন। এপিক পোয়েট্রি is like tragedy but not tragedy. এপিক পোয়েট্রি অনুকরণ করে, ইমিটেট করে, এটা কিন্তু এই যে ইমিটেশন, মাইমেসিস, এটা কিন্তু সব জায়গায় আমরা পাচ্ছি, এটা কিন্তু ভুললে চলবে না, মাথায় রাখতে হবে। এপিক পোয়েট্রি অনুকরণ করে, ইমিটেট করে ম্যান অফ নোবেল অ্যাকশন, মানুষের মহৎ কাজগুলো, লাইক ট্র্যাজেডি, ট্র্যাজেডির মতোই। বাট এপিক পোয়েট্রি অনলি অ্যালাউজ ওয়ান কাইন্ড অফ মিটার। ওটা ছিল আয়াম্বিক, আর এটা হচ্ছে another kind of meter. স্ট্রাকচারে পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এপিক পোয়েট্রি ইজ ন্যারেটিভ ইন ফর্ম,
এপিক পোয়েট্রি হচ্ছে গল্পের মতো, আর ট্র্যাজেডি হচ্ছে ডায়ালগ বেসড। ট্র্যাজেডি ইজ ডায়ালগ বেসড, এপিক পোয়েট্রি ইজ ন্যারেটিভ, লাইক এ স্টোরি। আর কি পার্থক্য আছে? ট্র্যাজেডি ইউজুয়ালি কনফাইন্স ইটসেলফ টু এ সিঙ্গেল ডে। ট্র্যাজেডির ঘটনাটা মূলত, এটা অ্যারিস্টটল বলছেন, ট্র্যাজেডি ইউজুয়ালি কনফাইন্স ইটসেলফ টু এ সিঙ্গেল ডে। ট্র্যাজেডি হচ্ছে একদিনের ঘটনা, সাধারণত একদিন, অল্প সময়ের। whereas epic poetry has no limits of time. epic পোয়েট্রিতে টাইমের কোনো লিমিটেশন নাই। অ্যারিস্টটল বলছেন ট্র্যাজেডি লিখতে হলে একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, উইদিন 24 আওয়ার্স। ট্র্যাজেডি শুড বি কমপ্লিটেড উইদিন 24 আওয়ার্স, মানে কাহিনীটা হবে হচ্ছে 24 ঘন্টার মধ্যে। আর এপিক পোয়েট্রি হ্যাজ নো লিমিটস অফ টাইম। এপিক পোয়েট্রিতে টাইম লিমিট নাই, এটা 10 বছর, 20 বছর, 50 বছর ধরে চলতে পারে। All the elements of an epic poem are found in tragedy. Epic poemer সব রকম উপাদান আমরা ট্র্যাজেডিতে পাই, but not all the elements of tragedy are found in an epic poem. এটা হচ্ছে ওই আপনারা যারা সায়েন্সে ছিলেন, খার খারকের যে উদাহরণটা আমরা টানতে পারি, সকল এপিক পোয়েমে, হ্যাঁ সেটা, সকল এপিক পোয়েমই ট্র্যাজেডি, কিন্তু সকল ট্র্যাজেডি এপিক পোয়েম না। সকল এপিক পোয়েম ট্র্যাজেডি, কিন্তু সব ট্র্যাজেডি এপিক পোয়েম না। মানে হচ্ছে ট্র্যাজেডিটা হচ্ছে এই এপিক পোয়েমেরই একটা ইভলভড একটা ফর্ম, এপিক পোয়েম পোয়েট্রির একটা স্পেশালাইজড ফর্ম, যেটা ট্র্যাজেডির আছে উপাদানগুলো, বৈশিষ্ট্যগুলো, যেটা কিন্তু এপিক পোয়েট্রির নাই। বাট দুটোর মধ্যে আমরা মিল কি পাচ্ছি? বোথ ইমিটেটস মেন অফ নোবেল অ্যাকশন, এবং এই দুটাতেই আমরা মানুষের, তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের এমনিতে বাস্তব জীবনে তারা যেমন, তার থেকে আরো বেটার ওয়েতে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। এপিক পোয়েট্রি ইজ লাইক ট্র্যাজেডি। এপিক পোয়েট্রি ট্র্যাজেডির মতোই, ইন দ্যাট ইট রিভিলস ম্যান টু বি বেটার দ্যান হি ইজ। যেটা বললাম, এপিক পোয়েট্রি এবং ট্র্যাজেডি এই দুটাতেই আমরা পাচ্ছি, ইট পোর্ট্রেস, মানুষকে উপস্থাপন করে, টু বি বেটার দ্যান হি ইজ, সে যেমন তার থেকে আরো ভালোভাবে তাকে রিপ্রেজেন্ট করে। বাট ইট ইজ ন্যারেটিভ ইন ফর্ম, কিন্তু এপিক পোয়েট্রি হচ্ছে গল্পের মতো, স্টোরির মতো, ডিপেন্ডিং ইদার অন অ্যান অমনিশিয়েন্ট ফার্স্ট পার্সন ন্যারেটর। এটার যিনি ন্যারেটর, উনি একজন সব জানতা ফার্স্ট পার্সন ন্যারেটর, যিনি সব জানেন, যেটা একটু আগে বললাম, মোড অফ ইমিটেশন। অমনিশিয়েন্ট, সর্বজ্ঞানী, সব জানতা ফার্স্ট পার্সন হতে পারে, অথবা পার্সোনাল ফার্স্ট পার্সন, অথবা থার্ড পার্সন হতে পারে। তিনটার যে কোনো ভাবেই ন্যারেটিভ ফর্মটা কিন্তু আসতে পারে। তিন তিন ভাবের যে কোনো ভাবেই এপিক পোয়েট্রি লেখা সম্ভব। ট্র্যাজেডির স্পেশালিটি হচ্ছে, ট্র্যাজেডি meanwhile involves the dialogue of two or more characters. ট্র্যাজেডিতে শুধুমাত্র ডায়ালগস বেসড। Tragedy is only dialogue based. Minimum 2 or more than 2 characters. এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আজকে আমরা তাহলে কি পড়েছিলাম? আজকে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স সম্পর্কে জানলাম। পোয়েটিক্স কি? আজকে থেকে প্রায় 2350 বছরেরও আগে এটা তৈরি করা। অ্যারিস্টটল নিজে লিখে যান নাই, উনি বলেছেন, উনার ডায়ালগ থেকে উনার ছাত্ররা নোট করেছে, সেই নোটগুলো আমরা পড়ছি এখন। পোয়েটিক্স এটা হচ্ছে লিটারেচার স্টাডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এসে। এটার পক্ষেও অনেকে কথা বলেছেন, প্রশংসাও করেছেন, সমালোচনাও আছে, বাট মূল কথা হচ্ছে এটাকে খুব সময় নিয়ে বিশ্লেষণ করে না পড়লে এটা বোঝা সম্ভব না, এবং এটা বোঝা জরুরি, সাহিত্যের ছাত্র হিসেবে এটা বোঝা জরুরি। এরপর আমরা মাইমেসিস সম্পর্কে জানলাম। কবিতা জানতে হলে মাইমেসিস জানতে হবে, অনুকরণ। এরপর আউটলাইনে ছিল যে কত কত ধরনের কবিতা আছে। আমরা 3 ধরনের কবিতা আলোচনা করলাম, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। এরপরে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম। ট্র্যাজেডিতে কি থাকতে হবে? আ গুড প্লট,
গুড প্লট থাকতে হবে, কি কি ছিল আমরা তাড়াতাড়ি দেখে নেই। এই যে ড্রামাটিক প্লট থাকতে হবে, ট্র্যাজেডিতে ডায়ালগ থাকতে হবে, আয়াম্বিক ভার্স থাকতে হবে। আর কমেডির উপাদান কি? রিপ্রেজেন্টেশন অফ এ ডিফেক্ট অর আগলিনেস ইন ক্যারেক্টার, যেটা মানুষের দুর্বলতাটাকে আরো বেশি এক্সাজারেট করে রিপ্রেজেন্ট করা হয়। আর এপিক এপিক পোয়েট্রি হচ্ছে ইট ইজ ন্যারেটিভ ইন ফর্ম, এটা তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে লেখা হতে পারে। তিনটা পদ্ধতি আছে। অমনিশিয়েন্ট আই, যিনি সব জানেন, অবজার্ভার, যিনি সব জানেন, ফার্স্ট পার্সন আই, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন রাইটার বা পোয়েট যখন সেটাকে ব্যাখ্যা করতে থাকেন, অ্যান্ড থার্ড পার্সন ন্যারেটর। ট্র্যাজেডি শুধুমাত্র ডায়ালগ বেসিসে হয়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের ফোকাস ছিল অ্যারিস্টটল পোয়েটিক্স চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের ধাপে যাব। এটা হচ্ছে আপনাদেরকে মানে খুব রেগুলারলি স্টাডি না করলে কিন্তু আপনাদের ক্যাচ করতে কষ্ট হবে। আর আপনাদের বইটা দিয়ে দেওয়া আছে, এখানে যে পয়েন্টগুলো আছে ওইটারই, এটা আমরা তো এখানে জাস্ট আউটলাইন গুলো দেখলাম, সামারি গুলো দেখলাম, এটারই ডিটেইল আপনারা পাবেন হচ্ছে এই যে বইতে, যেটা আমরা ক্লাসের শুরুতে একটু পড়ার চেষ্টা করলাম, দেখলাম যে সেটা যথেষ্ট কমপ্লেক্স, সেন্টেন্সেস আর জাস্ট খুবই ডেন্স, অল্প কথায়। অ্যারিস্টটলের বৈশিষ্ট্য হচ্ছে উনি অল্প কথায় অনেক কিছু বুঝান, এই জন্য আমাদের একটু মন দিয়ে আস্তে 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 পড়তে হয়। আমরা যা যা পড়েছি সবকিছু এখানে ডিটেলসে আছে। এই যে দ্য অবজেক্টস অফ ইমিটেশনস আর ম্যান ইন অ্যাকশন, এটা আমরা ওই যে পড়েছি সেটাই, ওখানে যা যা পড়েছি সবকিছু ডিটেইল এখানে পাবেন। এখন আপনারা যদি এটা পড়তে যান তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হবে। আপনারা এইটা বুঝবেন, এই হ্যান্ডআউট, এই যে স্লাইডটা ভালো করে বুঝে, এটা ভালো করে স্টাডি করে তারপরে আপনারা টেক্সট পড়বেন। আগে যদি টেক্সট পড়তে যান আপনাদের কিছু সময় নষ্ট হতে পারে। আপনাদের সুবিধার জন্য প্রথমে এই হ্যান্ডআউটটা দেখবেন, তাহলে আপনাদের আউটলাইন গুলো, কিওয়ার্ডস গুলো আপনাদের ব্রেনে হয়ে যাবে, ইমপ্রিন্ট হয়ে যাবে। তখন আপনারা যখন বই পড়তে যাবেন তখন আপনাদের সুবিধা হবে। আমরা আজকে পড়লাম হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত। এই যে চ্যাপ্টার 5 এ এই যে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ছিল, এই যে কমেডি as we have said an imitation of characters of a lower type. Okay, the ludicrous being merely a subversion of ugly, it consists in some defect, এই যে defects or ugliness which is not painful or destructive. এখন এটা কিন্তু আমরা এই যে এখানে ছিল, এই যে which is not painful or destructive, মানে মূল কথাগুলো আপনারা এখানে পাবেন। এটা পড়ার পরে আপনারা টেক্সট পড়বেন, তাহলে দেখবেন সুবিধা হবে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, ডিসকাস করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আজকের, এগুলো সবগুলো আপনাদের আমি দিয়ে দেব, মেসেঞ্জারেও দিয়ে দেব, গুগল ক্লাসরুমে তো থাকবেই। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আজকে শেষ করে দিই। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবার 11:30 ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। স্যার আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।